আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের ভাইয়াপুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও তো যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি। তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও তো যে আমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাই ক্লাসে। সবাই একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি, একটু কমেন্ট করে জানাও আমাদের। হ্যাঁ, তো লেটে কেন? লেটে হচ্ছে কারণ আমাদের এদিকে একটু কারেন্টের সমস্যা ছিল আর কি, এই জন্য একটু লেট হলো। সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। সো সমস্যা নেই, আমরা দ্রুত আগাবো। তোমরা দ্রুত অ্যান্সার দিবা। আমরা আজকে বেশি ডিপে যাব না আর কি, জাস্ট উপর দিয়ে উপর দিয়ে দ্রুত সলভ করে যাব। দ্রুত অ্যান্সার দিবা তোমরা, আমিও দ্রুত সলভ করে যাবো। না হলে আসলে 200টা এমসিকিউ করতে গেলে অনেক টাইম লাগবে। আমি যদি পার এমসিকিউতে 1 মিনিট করে দিই, তোমার 3 ঘন্টা 4 ঘন্টা লাগে যাবে। এখন এত টাইম তো আমাদের নাই, আমরা দ্রুত আগাবো। তোমরাও সবাই দ্রুত অ্যান্সার দিবা, যেহেতু তোমাদেরও মোট বলা যায় যে পড়া অলমোস্ট শেষ। সো এটা কি ফাইনাল একটা টাচ টাইপের আর কি। সো সবাই আর কি চেষ্টা করবা দ্রুত ঝটপট অ্যান্সার দেওয়ার আমার সাথে সাথে, ওকে? তোমরা সবাই একটু শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা আর 1 মিনিট অপেক্ষা করব, তারপরে শুরু করে দিব ইনশাল্লাহ। ফাস্ট করাবো ইনশাল্লাহ, এবং তোমাদেরও ফাস্ট রেসপন্স করতে হবে। আমার ফাস্ট করানোর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের দ্রুত অ্যান্সার দেওয়া। তাহলে তোমরা আহ, তাহলে মানে তোমরা দ্রুত অ্যান্সার দিলে আমার তো অ্যান্সার জন্য ওয়েট করা লাগবে না, আমি তাহলে ফাস্ট আগাইতে পারবো আর কি, ওকে? সো আর 30 সেকেন্ড অপেক্ষা করবো, তারপরে শুরু করব। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ওকে। ব্রাইটনেস একটু বেশি না, সমস্যা নেই, এই ছবিটা একটু ব্রাইটনেস বেশি, এটা একটু পর কমে যাবে। আচ্ছা, 10 সেকেন্ড, আর 10 সেকেন্ড অপেক্ষা করবো, তারপরে শুরু করবো। মেনশন ডান, ওকে। আচ্ছা, সো মোটামুটি আমাদের তোমাদের যাদের আসার কথা ছিল মোটামুটি সবাই চলে আসছো আশা করি। এখন আমরা তাহলে শুরু করা যায়, বলা যায়। কোন বোর্ড ভাই? হুম, আচ্ছা, ঠিক আছে, ওকে। সো ফার্স্ট অফ অল তোমাদের কিছু কোশ্চেন আগে অ্যান্সার দিয়ে দিই। কোন বোর্ড, এই বোর্ড ওই বোর্ড, এখন এটা কি ভার্সিটি নাকি যে মেডিকেলের কোশ্চেন একরকম, ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন একরকম, ভার্সিটির কোশ্চেন একরকম, ঢাবির কোশ্চেন একরকম, জাবির কোশ্চেন একরকম, যে আমি বোর্ড ভিত্তিক আলাদা আলাদা সাজেশন বের করতেছি এরকম তো না। যেই টপিকটা হাইড্রার জন্য এই বোর্ডে ইম্পর্টেন্ট, সব বোর্ডে ইম্পর্টেন্ট। এমন না যে এই বোর্ডের কোশ্চেন প্যাটার্ন এইরকম, ওই বোর্ডের কোশ্চেন প্যাটার্ন অন্যরকম, এরকম কোনো হয় না। তোমাদের কে জানি মাথায় ঢুকাই দিছে যে 9টা বোর্ডের জন্য 9টা আলাদা আলাদা সাজেশন বের করছে। ওর পর দেখলে বোর্ড ভিত্তিক সাজেশন, বোর্ড ভিত্তিক আলাদা আবার সাজেশন কি? এই যেমন ঢাকা বোর্ডে যে তোমার শ্রীমঙ্গলের কলেজে যে কোশ্চেন করবে, এটা কি কেউ ভাবতে পারছে? তো আমি তোমাকে যদি সাজেশনে বলে দিতাম যে এই বোর্ড করো, এটা কি কখনো পসিবল? সো এইটা আসলে তোমার ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। সো আমরা ওভারঅল সব বোর্ডের জন্যই কভার করা হবে, ওকে? আচ্ছা, হ্যাঁ ইনশাল্লাহ আজকে ক্লাসটা মন দিয়ে করো। আমিও তোমরা আমাকে হেল্প করবা, আমিও তোমাদের যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো আর কি, ওকে? সো চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল দেখো, এখন আসলে ব্রাইটনেস ওকে। দেখো তোমরা সবাই ঝটপট অ্যান্সার দিয়ে দিবা। 1 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে?
কোন ক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াসের অবদান সবচেয়ে বেশি? সো ক্যারোলাস লিনিয়াসের অবদান সবচেয়ে বেশি। আমরা জানি যে ক্যারোলাস লিনিয়াস কিন্তু নামকরণ করছে, সো নামকরণে তো ক্যারোলাস লিনিয়াসের অবদান আছে, পাশাপাশি আর কি করছে বলতো, তিনি হচ্ছে কি করছে শ্রেণী তত্ত্বে তার কিন্তু অনেক অবদান বেশি, ঠিক আছে। ক্যারোলাস লিনিয়াস কি করছে শ্রেণী তত্ত্বেও কিন্তু খুব বড় একটা অবদান রাখছে। সো শুধু আমরা নামকরণটা জানি, নামকরণের পাশাপাশি আরো কি মনে রাখবা, শ্রেণী তত্ত্ব, বিবর্তন আছে, চিকিৎসা আছে, বংশগতি আছে, এইগুলা না, মনে রাখবা ভাই কোনটায় অবদান বেশি, শ্রেণী তত্ত্বে অবদান অনেক বেশি। এরপর আসি অডিও ক্লিভেজ। তো অডিও ক্লিভেজ তোমাদের আমি কি মুখস্থ করাইছিলাম বলতো, অডিও আর্থ্রোপোডা, অর, অডিও দেখো লেখি কিভাবে, অডিও অর দিয়ে লিখি, আর্থ্রোপোডাও দেখো অর, আর্থ্রোপোডা এভাবে লিখলো, ঠিক আছে, অর অর, ঠিক আছে, দুইটাই কিন্তু অর অর। তাহলে হ্যাঁ এই যে বুঝতে পারছে এমডি রাকিবুল ইসলাম যে পিডিএফ সাইজ বড়। সো দেখো অডিও ক্লিভেজ অর দিয়ে শুরু, আর্থ্রোপোডাও কি দিয়ে শুরু বলো তো, অর দিয়ে শুরু, তাহলে অডিও ক্লিভেজ অর, আর্থ্রোপোডাও অর, তোমার মনে রাখতে খুব একটা সমস্যা হবে না। আচ্ছা আর যদি বলতে ভাই সর্পিল ক্লিভেজ, যদি বলতো সর্পিল ক্লিভেজ, এটা কিন্তু আমি আগেই বলছি তোমাকে, এখানে অডিও ক্লিভেজ বলছে, যদি সর্পিল ক্লিভেজ বলতো, সর্পিল নামের শেষে কি আছে, পিল কথাটা আছে, পিল মানে কি ওষুধ, ওষুধ কারা বেশি খায়, মারা বেশি খায়, মানে মলাস্কার অ্যানিলিডা, তাহলে মলাস্কার অ্যানিলিডা হচ্ছে কোনটা হয়তো সর্পিল ক্লিভেজ, আর অডিও ক্লিভেজ বললে কোনটা হবে, আর্থ্রোপোডা হবে। শেষ আমরা এখানে বুঝলাম। এরপর আসি, কোন পর্বের প্রাণীতে অর্ধমুক্ত ধরনের রক্ত সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়, অর্ধমুক্ত, অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায় কোনটাতে বলতো, অর্ধমুক্ত, দেখো অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র কোনটাতে দেখতে পাওয়া যায়, তুমি মনে রাখবা অর্ধমুক্ত। সো টোটাল পর্ব আছে কয়টা বলো তো, টোটাল ভাই তোমার ফাইলাম আছে তো 33টা, বাট মেজর ফাইলাম টোটাল কয়টা আছে তোমার বইয়ে, 9টা আছে আর কি, তাই না। সো দেখো এক থেকে মনে করে যে 9টা যে ফাইলাম আছে, সো দেখো 1 থেকে 4, মাঝখানে কত পড়ছে বলো তো 5, তারপরে কত আবার 6 থেকে 9, সো মাঝখানে কি আছে বলো তো 5 আছে না, এই পাশে 4টা, এই পাশে 4টা, 1 থেকে 4 আর 6 থেকে 9, 4টা মাঝখানে কি পড়ছে 5 পড়ছে, তবে 5 কি মাঝখানে আছে না, তো এটা কি অর্ধেক না, 5 কি অর্ধেক না, তোমার 9টার অর্ধেক কত 5, তাই না। সো 9 এর অর্ধেক যেহেতু ভাইয়া 5, সো সেটাতে তুমি মনে রাখবা যে অর্ধমুক্ত কোনটা, 5 নাম্বারটা, ঠিক আছে, 5 নাম্বারে ভাই কোনটা আছে, মলাস্কা আছে, 5 নাম্বারে কোনটা আছে, মলাস্কা আছে, কারণ 5 এর এই পাশে 4টা, 5 এর এই পাশে 4টা, 5 তো মিডিল সংখ্যা, তাই না। সো এটা কি অর্ধমুক্ত, ঠিক আছে, 5 কি অর্ধ অর্ধমুক্ত, আর 5 এ কি আছে, মলাস্কা আছে, পরিফেরা নিরেরিয়া প্লাটিহেলমিনথেস নেমাটোডা মলাস্কা, 5 নাম্বার। ওকে, তাহলে 3 এর आंसर হবে কোনটা, 3 এর आंसर হবে বি নাম্বারটা। 4, কোন প্রাণীতে অডিও ক্লিভেজ দেখতে পাওয়া যায়, আগে আসছিল পর্বে, এবার আসছে কি প্রাণী। সো আমরা কিন্তু মাত্রই পড়লাম যে অডিও ক্লিভেজ আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়। সো তোমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে আর্থ্রোপোডা কোনটা, আমরা তো আগেই পড়ছি যে ঘাসফড়িং কি, ঘাসফড়িং তোমরা তো 2 অধ্যায়ে পড়ছো, ঘাসফড়িং কি আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তাহলে 4 এর आंसर কোনটা হবে, 4 এর आंसर হবে সি নাম্বারটা, তাহলে 3 এর বি, 4 এর সি। সবাই আর কি দেখার সাথে সাথে একটু आंसरটা করে ফেলবা। ভলভক্স, আজকে একটা ভিডিও দিছিলাম অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে, আজকে একটা ভিডিও দিছিলাম যে প্রতিসাম্যতা মনে রাখার ট্রিক, যাতে তুমি খুব সহজে মনে রাখতে পারো। সো এইটার आंसर আমি চাই তোমরা দাও, 5 এবং 6 নম্বর কোশ্চেনটার आंसर তোমরা দিয়ে দাও। দেখো ভলভক্স আর কি কি বলছিলাম বলো তো, কেউ কি ট্রিক্সটা মনে আছে? ওয়ালাইকুম আসসালাম। কেউ কারো যদি ট্রিক্সটা মনে থেকে থাকে তাহলে একটু ট্রিক্সটাও কমেন্ট করে জানাবা। আমি তোমাদেরকে কিছু ট্রিক্স দিছিলাম আর কি, যে গলীয় প্রতিসাম্যতা মনে রাখার ট্রিক্স দিছিলাম। সো কারো যদি গলীয় প্রতিসাম্যতা মনে রাখার ট্রিক্সটা মনে থাকে তাহলে একটু সেটাও কমেন্ট করে জানাবা। ওকে, দেখি দেখি দ্রুত, আমি এতক্ষণ তোমাদের অনেকগুলো সলভ করে দিলাম, এবার তোমরা একটু আমাকে 5 এবং 6 নম্বর কোশ্চেনটার आंसर দিয়ে দাও। 5 এর সি বলছে মরিয়াম এশা বলছে 5 এর সি, প্রীতি বিশ্বাস বলছে 4 এর সি। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা, 5 এ আমি একটা ট্রিক্স দিছিলাম আর কি, তোমরা ভিডিওটা দেখছো নাকি জানি না। সো ভাই গলীয় প্রতিসাম্যতা মনে রাখার ট্রিক্স দিছিলাম ভাইয়া ভোর হলো, সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো, এই ভোর হলো এই টার্মটা কমেন্ট করে ফেলো যারা নতুন দেখতেছো। তো ভাইয়া ভোর হলোতে কি হলো, ভিওতে ভাইয়া ভলভক্স, আরতে রেডিওলারিয়া, আর হলোতে হেলিওজোয়া, ভলভক্স রেডিওলারিয়া হেলিওজোয়া। কিভাবে মনে রাখবো, যে গোল মানে তুমি যখন ঘুম থেকে ওঠো সবার আগে কি গোল সূর্য দেখেই তো ঘুম থেকে ওঠো, তাই না। সো গোলীয় প্রতিসাম্যতা কোনটা ভাইয়া, গোলীয় প্রতিসাম্যতার এক্সাম্পল হচ্ছে ভোর হলো, ভলভক্স রেডিওলারিয়া হেলিওজোয়া। সো তোমাকে এখানে ভাই কোনটা আছে, এখানে ভলভক্সটা দেওয়া আছে, তাহলে ভলভক্স কি ভোর হলোর ভিওতে ছিল ভলভক্স, তাহলে কোনটা হবে গলীয় প্রতিসাম্যতা। সিলমবিহীন প্রাণীদের পর্ব কোনটা, আমরা জানি যে 1 থেকে 3, 1 থেকে 3 হচ্ছে কি অ্যাসিলোমেট, 4 হচ্ছে কি সুডোসিলোমেট, এবং 5 থেকে শুরু করে 9 সবাই কি ইউসিলোমেট। সো সিলমবিহীন কারা, 1 থেকে 3, 1 থেকে 3 কারা
পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। কোনটা আছে অপশনে? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিসের মধ্যে আছে ভাইয়া প্লাটিহেলমিনথিস। তাহলে 6 এর অ্যান্সার কোনটা হবে? 6 এর অ্যান্সার হবে ডি নাম্বারটা, প্লাটিহেলমিনথিস। 5 এর অ্যান্সার একজন এ বলছে। এ কেন ভাই? আমি তোমাকে বললাম যে গলিয়া, তুমি একটু ভিডিওটা দেখে নিবে, অ্যাডমিশনের পেজে দেওয়া আছে, দেখো প্রতিসাম্যতা আর ভুল হবে না। 7 নাম্বার, নিচের কোনটি সঠিক? 7 এবং 8, নিচের কোনটিতে অডিও প্রতিসাম্যতা দেখতে পাওয়া যায়? প্রতিসাম্যতাটার উপর আমি একটা ভালো একটা ভিডিও দিছি, এটা আশা করি। হ্যাঁ, এবার তাহলে সবাই এইটার অ্যান্সার দিয়ে দাও। যদি এটা বুঝে থাকো তাহলে এই কোশ্চেনের অ্যান্সার সবাই একটু দ্রুত দিয়ে দাও। ওকে, দেখো কি বলা হয়েছে, কোনটি সঠিক আর নিচের কোনটিতে অডিও প্রতিসাম্যতা দেখা যায়। এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলাই কিন্তু তোমাকে বাছাই করে দেওয়া হয়েছে। ভোর হলো, সবাই কমেন্ট করতেছে, ওকে থ্যাংক ইউ। 6 এর একজন বলছো ডি। আচ্ছা 7 এবং 8 এর অ্যান্সারটা দাও, 7 এবং 8। আচ্ছা আচ্ছা দেখো, 7 বলা হয়েছে কি ভাইয়া? নিচের কোনটা সঠিক? দেখো, সিলেন্টেরন গ্যাস্ট্রোডার্মিস দ্বারা আবৃত থাকে, সিলেন্টেরন গ্যাস্ট্রোডার্মিস দ্বারা আবৃত থাকে। তো ভাইয়া সিলেন্টেরন কোথায় থাকে বলো তো? হাইড্রার, আমরা জানি যে সিলেন্টেরনকে কি বলা হয় বলো তো? তোমার গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়। হাইড্রার সিলেন্টেরনকে কি বলা হয়? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয় আর কি। তো এইটা মেইনলি কি দ্বারা আবৃত থাকে? গ্যাস্ট্রোডার্মিস দ্বারাই কিন্তু সিলেন্টেরনটা আবৃত থাকে। বাকিগুলো আমাদের এখন আবার দেখার দরকার নেই, আমরা তাড়াতাড়ি আগাই। নিচের কোনটি অডিও প্রতিসাম্যতা দেখায়? অডিও প্রতিসাম্যতার এক্সাম্পল আমরা বলেছিলাম হাইড্রা, জেলিফিশ আর সি অ্যানিমন। হাইড্রার কি পছন্দ ছিল বলতো? অরিও বিস্কুট পছন্দ ছিল, এবং সে সেটা কি খাইছিল? অরিও বিস্কুটের জেলিটা হাইড্রার মেনলি পছন্দ ছিল, এবং সে সেটা কোথায় দ্বারা খাইছিল? সাগরে দ্বারা খাইছিল। তাহলে হাইড্রার কি পছন্দ ছিল? অরিও বিস্কুট, মানে অরিও প্রতিসাম্যতার এক্সাম্পল হাইড্রা। অরিও বিস্কুটের মধ্যে কি ছিল? জেলিফিশ ছিল, তাহলে জেলিফিশ হচ্ছে অরিও প্রতিসাম্যতার এক্সাম্পল, এবং কোথায় দ্বারা খাচ্ছিল? সাগর, মানে হচ্ছে সি অ্যানিমন। সো তোমাকে এখানের মধ্যে কোনটা আছে ভাইয়া? এই যে অরিও বিস্কুটের মধ্যে কি আছে বলতো? ক্রিম বা জেলি আছে। তাহলে অরিও প্রতিসাম্যতার এক্সাম্পল কোনটা ভাইয়া? জেলিফিশ। তাহলে 7 এর অ্যান্সার সি, 8 এর অ্যান্সার এ। এরপর আসি 9 নাম্বার, নিচের কোনটি দ্বিভ্রূণস্তরী প্রাণী? দ্বিভ্রূণস্তরী প্রাণী কারা? দ্বিভ্রূণস্তরী ভাইয়া হচ্ছে মনে রাখবা, তোমার 1 নাম্বার ফাইলাম যারা আছে, 1 নাম্বার ফাইলাম যারা আছে এরা কোনো স্তর নাই, ঠিক আছে? এরা কোনো কি স্তর নাই। 2 নাম্বারে যারা আছে তারা কি? দ্বিস্তরী। 2 নাম্বার পর্ব যারা আছে তারা দ্বিস্তরী। এরপরে শুরু করে 3 থেকে শুরু করে 9 পর্যন্ত সবাই কি বলতো? ত্রিস্তরী। কি বললাম? 1 নাম্বার ফাইলাম যারা তারা কোনো স্তর নাই, 2 মানে হচ্ছে দ্বিস্তরী, 2 নাম্বার ফাইলাম যারা আছে তারা হচ্ছে দ্বিস্তরী, এবং 3 থেকে শুরু করে 3 মানে কি? ত্রিস্তরী শুরু হবে, একেবারে 9 পর্যন্ত সবাই কি? ত্রিস্তরী হবে আর কি। সো দ্বিভ্রূণস্তরী বলছে, তার মানে 2 নাম্বারে কার আছে? নিডারিয়া আছে। তুমি চোখ বন্ধ করে নিডারিয়া দেখাবে। এখন নিডারিয়া তো আবার দেয়া না, এখানে দেওয়া আছে এক্সাম্পল গুলা। সো নিডারিয়া পর্বের প্রাণীকে, নিডারিয়া পর্বের প্রাণী হচ্ছে হাইড্রা। তাহলে অ্যান্সার কোনটা হবে? 9 এর অ্যান্সার হবে এ নাম্বারটা, 9 এর অ্যান্সার এ। 10 নাম্বার, কোন প্রাণীতে অডিও ক্লিভেজ ঘটে? অডিও ক্লিভেজ। সো অডিও ক্লিভেজ কোথায় ঘটে বলো তো? অডিও ক্লিভেজ, সো আমরা তো মাত্রই পড়লাম যে অডিও ক্লিভেজ কোথায় ঘটে। আচ্ছা, সো অডিও ক্লিভেজ আমরা জানি তোমার আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে একটু আগে পড়লাম যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে অডিও ক্লিভেজ ঘটে, একটু আগে পড়েছে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মধ্যে কি আছে? ঘাস ফড়িং। ঘাস ফড়িং কি আর্থ্রোপোডা পর্বের প্রাণী? সো অ্যান্সার কোনটা হবে? 10 অ্যান্সার হবে এ নাম্বারটা, আর্থ্রোপোডা। তাহলে 9 এর ওয়ে, 10 এর ওয়ে, 9 এর ওয়ে, 10 এর ওয়ে, আর্থ্রোপোডা, অডিও। অডিও ক্লিভেজ, এটা কিন্তু অডিও আবার তুমি ইয়া মনে করো না, অডিও প্রতিসাম্যতা না কিন্তু, অডিও ক্লিভেজ আলাদা, অডিও প্রতিসাম্যতা আলাদা। অডিও ক্লিভেজ বললে কি হবে? আর্থ্রোপোডা, অডিও আর্থ্রোপোডা, এ আর ঠিক আছে। আর প্রতিসাম্যতা বললে তো ওই যে বললাম হাইড্রার অডিও বিস্কুট পছন্দ ছিল, ওইটা মনে রাখবে, ওকে। আচ্ছা, কেউ আবার এই ভুলগুলা করো না, সহজ জিনিস প্যাচ লাগাবো না। এই যে আগেটা ছিল অডিও ক্লিভেজ, এবার বলছে কি? অডিও প্রতিসম। অডিও প্রতিসম, ওই যে হাইড্রার অডিও বিস্কুট পছন্দ, তাহলে কোনটা হবে? হাইড্রা, এবং অডিও বিস্কুটের মধ্যে কি ছিল? জেলিফিশ। তাহলে 11 অ্যান্সার কোনটা হবে? আমরা দ্রুত আগাই, বি নাম্বারটা। প্রকৃত সিলোমযুক্ত প্রাণী কারা? দেখো, প্রকৃত সিলোমযুক্ত প্রাণী মানে তোমাকে কি আজ করা হয়েছে বলতো? এ মানে কি? না, ঠিক আছে। সিউডো মানে কি? তোমার হচ্ছে অপ্রকৃত বা ভ্রান্ত বা মিথ্যা, এবং তোমাকে আজ করা হয়েছে প্রকৃত। প্রকৃত সিলোমেটের ইংলিশ কি? ইউসিলোমেট কারা। এখন আমরা জানি ইউসিলোমেট কারা বলতো? ইউসিলোমেট হচ্ছে ভাইয়া 5 থেকে শুরু করে 9 পর্যন্ত সবাই কি বলতো? ইউসিলোমেট। সো 5 থেকে শুরু করে 9 প্রকৃত সিলোমযুক্ত, তাহলে কারা হবে? বলো বলো দ্রুত, 12 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। সো এই তিনটার মধ্যে ভাই কোনটা? আমি টাইনিয়া সোলিয়া, ম্যাসকাস, লাম্প্রিকোরিস, ফ্যাসিকুলা হেপাটিকা, এগুলো সব 1 থেকে 3 এর মধ্যে
পড়ে গেছে আর কি, ঠিক আছে। তাহলে কোনটা হবে ভাইয়া, মেটাফির পোস্তুমা, ঠিক আছে, কোনটা হবে মেটাফির পোস্তুমা, 12 অ্যান্সার কোনটা হবে ভাইয়া, মেটাফির পোস্তুমা, ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। তোমাদের বৈজ্ঞানিক নামগুলো একটু পাশাপাশি পড়তে হবে, ওকে। হ্যাঁ আচ্ছা, তবে মেটাফির পোস্তমা কেন হইলো, মেটাফির পোস্তমা হচ্ছে তোমার কেঁচো, কেঁচোর বৈজ্ঞানিক নাম, ঠিক আছে, কেঁচোর বৈজ্ঞানিক নাম। এখন আমরা জানি কেঁচো আর যোগ তবে অ্যানিলিডা পর্বের প্রাণী, তাই না। সো আমরা জানি প্রকৃত সিলম তো 5 থেকে 9, তাহলে 5 থেকে 9 এর মধ্যে কি কেঁচো যোগ বা অ্যানিলিডা পড়ছে, অ্যানিলিডা কি একেবারে লাস্টের দিকে ছিল। সো বাকি যেগুলো আছে টাইনিয়াস, ভলিয়াম, অ্যাসকারিস, লাম্ব্রিকোরিস, ফ্যাসিকুলা, হিকোপ্যাটিকা, এগুলো সব কি 1 থেকে 3 এর মধ্যে পড়ে গেছে আর কি, ওকে। সো 1 থেকে 3, আবার কিছু আছে তোমার হচ্ছে কি নেমাটোডার মধ্যে পড়ে গেছে। সো আমার লাগবে 5 থেকে 9 এর মধ্যে কি আছে, সেই মেটাফিট পোস্তমা, এটা হচ্ছে কি কেঁচো, কেঁচো কি অ্যানিলিডা, অ্যানিলিডা কি 5 থেকে 9 এর মধ্যে আছে। তাহলে অ্যান্সার 12 সি। সিলমযুক্ত প্রাণী কোনটা, সিলমযুক্ত, আবার সেই একই কথা, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। তোমার ইউসিলোমেট আজকে হয়েছে স্পঞ্জ, জেলিফিশ, দেখো এরা সবাই কি অ্যাসিলোমেট। তারপর জেলিফিশ এটাও বাদ, আছে কে চ্যাপ্টা কৃমি আছে, আর কি আছে বলো তো, ও আচ্ছা এটা তো সিলমযুক্ত, ঠিক আছে। আচ্ছা দেখো সিলমযুক্ত প্রাণী কারা, স্পঞ্জ, জেলিফিশ, তেলাপোকা, কোনটা, দেখো স্পঞ্জ তো হবে না ফার্স্ট অফ অল, এই যে অ্যাসিলোমেটের মধ্যে পড়ছে, জেলিফিশ এটাও পড়ছে, চ্যাপ্টা কিরমিও তো তোমার ওই যে পরিফ্রাঞ্জিয়া প্লাটিয়ানিস 3 নম্বরে পড়ছে অ্যাসিলোমেট। বাট এই দেখো তেলাপোকা, তেলাপোকা মানে কি আর্থ্রোপোডা পর্বের প্রাণী না, আর্থ্রোপোডা তো তোমার 5 থেকে শুরু করে 9 এর মধ্যে পড়ছে। আমরা তো মাত্রই পড়লাম যে সিলমযুক্ত কারা হয়, 5 থেকে শুরু করে 9 সবাই সিলমযুক্ত। তাহলে তেলাপোকা কি হবে বলো তো, সিলমযুক্ত। তাহলে 13 অ্যান্সার কিন্তু সি হবে না, 13 অ্যান্সার ডি হবে। 13 অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা হবে। নিম্নের কোন প্রাণীতে সিউডোসিলম দেখতে পাওয়া যায়, সিউডোসিলম মানে কোনটা, তোমার হচ্ছে ভ্রান্ত বা মিথ্যা, এটা দেখতে পাওয়া যায় শুধুমাত্র 4 নম্বরে যারা আছে তারা। 4 নম্বরে কারা আছে, নেমাটোডা পর্বের প্রাণীরা। সো নেমাটোডা পর্বের প্রাণীদের এক্সাম্পল তোমার লাগবে। সো নেমাটোডা পর্বের প্রাণীদের এক্সাম্পল কোনটা বলো। সো ভাই মনে রাখবা এই যে অ্যাসকারিস লাম্ব্রিকোইডিস যেটা আছে, এটা হচ্ছে কি তোমার সিউডোসিলোমেট বা নেমাটোডা পর্বের প্রাণী, ঠিক আছে, অ্যাসকারিস ল্যাম্ব্রিকোইডিস, ঠিক আছে। কারণ কি এটা হচ্ছে তোমার কোনটার বৈজ্ঞানিক নাম বলো তো, এটা হচ্ছে গোল কিরমির বৈজ্ঞানিক নাম, তোমাদের বৈজ্ঞানিক নামগুলো লাগবে। অ্যাসকারিস এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে তোমার গোল কিরমি বৈজ্ঞানিক নাম। এখন গোল কিরমি মানে কোনটা, তোমার গোল কিরমি মানে কি 4 নম্বর মানে নেমাটোডা পর্বের প্রাণীরা গোল কিরমি বলা হয়। সো সিউডোসিলোমেট মানে তোমাকে 4 নম্বর পর্ব আস করেছে, 4 নম্বর পর্ব মানে কোনটা, গোল কিরমি, গোল কিরমি বৈজ্ঞানিক নাম কি অ্যাসকারিস, ওকে। সো শেষ। আচ্ছা সো আমরা বৈজ্ঞানিক নামগুলো থেকে কিন্তু এই খুবই অনেকগুলো কোশ্চেন আসতেছে, ওকে। ভাইয়া অপশন দেখা যায় না, কোন অপশন দেখা যাচ্ছে না, অপশন তো ক্লিয়ার দেখা যাচ্ছে, বলতো কোনটা দেখা যাচ্ছে না। আচ্ছা এরপরে আসি নেক্সট কোশ্চেন, অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি। সো আগেই বলছি যে অরীয় প্রতিসাম্যতার এক্সাম্পল হচ্ছে হাইড্রা, জেলিফিশ আর সি অ্যানিমন। বাদ ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীদের দেখতে পাওয়া যায়। তো ভাইয়া মনে রাখবা নেমাটোডা মানে কি গোল কৃমি না, নেমাটোডা মানে কি গোল কৃমি। সো গোলের সাথে মনে রাখবা ভাইয়া গোল কি হয় বলতো, গোল কি হয় বলতো, গোল সুতা মানে গোল, মনে রাখবা কি এদেরকে আরেকটা নামে দেখো সুতা কৃমিও বলা হয়, ঠিক আছে, এদেরকে কি কৃমি বলা হয়, গোল কৃমি বা সুতা কৃমি। এই নেমাটোডা পর্বের প্রাণীদেরকে বলা হয় ভাইয়া গোল কৃমি বা সুতা কৃমিও বলা হয়। নেমাটোডা পর্বের প্রাণীদের, ভাইয়া আপনার বলা কথাগুলার নিচে বাংলা লেখা উঠে, এটার জন্য অপশন দেখা যায় না। তুমি হচ্ছে ওই অপশন ইয়া আছে ফেসবুকে যে দেখো সেটিংস এর অপশন আছে, ফেসবুক তুমি যে লাইভটা দেখতেছো এখানে দেখো একটা সেটিংস অপশন আছে, এই সেটিংস অপশনটা চাপ করলে বা ক্যাপশন একটা অপশন আছে, ক্যাপশনটা অফ করে দাও অটোমেটিক অফ হয়ে যাবে। এটা তো আমার এখান থেকে না, এটা তোমার অ্যাপ থেকে অফ করতে হবে। ক্যাপশনে সাবটাইটেলটা অফ করে দাও, তাহলে আর লেখা উঠবে না। ক্যাপশন থেকে সাবটাইটেলটা অফ করে দাও যাদের এই সমস্যাটা হচ্ছে, তাহলে আর সাবটাইটেল আসবে না, ওকে। আচ্ছা সো যেটা বলতেছিলাম কোথায় জানিয়েছিলাম, আচ্ছা নেমাটোডা মানে হচ্ছে কি গোল কৃমি, গোল কৃমির ভাই আরেকটা নাম মনে রাখবে ভাই, গোল কৃমিকে কি বলা হয়, সুতা কৃমি, গোল কৃমি বা সুতা কৃমি। এখন ভাই সুতার সাথে কার সম্পর্ক, সুয়ের সম্পর্ক না, তাহলে মনে রাখবা ভাই গোল কৃমি বা সুতা কৃমির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা সুই। সবাই কমেন্ট করো সুই,
দন্তস্বয় রস্যু রস্যই সুই, সুইতে কি হলো ভাইয়া, সুইতে মনে রাখবে ভাইয়া গোলকৃমি হচ্ছে সুতে সুডোসিলোমেট আর ইতে ইলাস্টিন যুক্ত, ঠিক আছে। এই দুইটা বৈশিষ্ট্য মাথায় রাখবে, এই দুইটা বৈশিষ্ট্য থেকে অনেক কোশ্চেন আসে, এই জন্য এই দুইটা একসাথে করে দেওয়া। সুতে ভাইয়া কি সুডোসিলোমেট ইতে ইলাস্টিন যুক্ত, সুতে ভাইয়া সুডোসিলোমেট ইতে ইলাস্টিন যুক্ত, তাহলে ভাইয়া ইলাস্টিন যুক্ত কিউটিকল কোন পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়, এই যে ইতে ইলাস্টিন। তাহলে আমরা জানি কোনটা, নেমাটোডা পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়, তাহলে নেমাটোডা পর্বের প্রাণী কি অপশন আছে, এইচে আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, 16 এর অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা। তাহলে 16 এর অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা হবে। 17 আর্থ্রোপোডা, এবার 17 এবং 18 নম্বর কোশ্চেন অ্যান্সার তোমরা দাও। 17 এবং 18 নম্বর কোশ্চেন অ্যান্সার দ্রুত দিয়ে ফেলো সবাই, 17 এবং 18। 17 এবং 18 নম্বর কোশ্চেন অ্যান্সার সবাই দাও তো, 17 এবং 18। ওকে, তোমাদের অনেকেরই এই কয়েকদিন, কালকেও ভাবছিলাম ক্লাস নেবো, বাট আমার নিজেরই আসলে পড়াশোনার প্রেশার অনেক বেশি চলতেছে। গতকালকে এক্সাম ছিল, পরশুদিন এক্সাম ছিল, আবার বৃহস্পতিবার দিনে এক্সাম। সো এই জন্য আমি নিজেও আসলে চাইলেও নিতে পারি নাই বা ভিডিও দিতে পারি না, তার ফাঁকে ফাঁকে যতটুকু পারছি দিছি আর কি। ওকে, সো ইনশাল্লাহ নেক্সটেও দিয়ে যাব। সো তোমরাও সাপোর্ট করবা এবং আমিও যতটুকু পারি চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, সো সুই কমেন্ট করছো। আচ্ছা, এরপর দেখো 17 নাম্বার, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ কোনটা। আর্থ্রোপোডা মানে কি বলা হয়েছে, ঘাসফড়িং এর প্রধান রেচনাঙ্গ কোনটা, শিখাকোষ, নেফ্রন, নেফ্রিডিয়া, মালপিজিয়ান নালিকা। তুমি মনে রাখবা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ভাইয়া প্রধান রেচনাঙ্গ কি, মালপিজিয়ান নালিকা। মানে তোমাকে ঘাসফড়িং বা তেলাপোকা টাচ করা হয়েছে, কোনটা ভাইয়া, মালপিজিয়ান নালিকা। কোনটা, মালপিজিয়ান নালিকা। এবং আমাদের কি থাকে, আমাদের থাকে ভাইয়া মালপিজিয়ান বডি, ওদের থাকে মালপিজিয়ান নালিকা, আর আমাদের কি মালপিজিয়ান বডি। বাট আমাদের প্রধান রেচনাঙ্গ হচ্ছে কোনটা বলতো, বৃক্ক, বা আর বৃক্কের মধ্যে আর একক কোনটা, কার্যকরী একক হচ্ছে নেফ্রন। ওকে, আচ্ছা, তাহলে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ কোনটা, মালপিজিয়ান নালিকা। নিচের কোন প্রাণীতে স্বনিষেক ঘটে, নিচের কোন প্রাণীতে বলতো স্বনিষেক ঘটে, কোন পর্বের প্রাণীতে স্বনিষেক ঘটে, মনে রাখবে ভাইয়া স্বনিষেক ঘটে ভাইয়া টাইনিয়া সোলিয়াম, টাইনিয়া সোলিয়াম বা তোমার চ্যাপ্টা কৃমি যেটা আছে, এখানে কি ঘটে বলতো, স্বনিষেক ঘটে। টাইনিয়া সোলিয়াম বা হচ্ছে তোমার হচ্ছে চ্যাপ্টা কৃমিতে কি ঘটে বলতো, তোমার হচ্ছে স্বনিষেকটা ঘটে, কি ঘটে, স্বনিষেক ঘটে। তাহলে 17 অ্যান্সার ডি, আর 18 অ্যান্সার কোনটা বলতো, সি। ওকে, আচ্ছা। 19 পরিফেরা পর্বের প্রাণীদের কোন কোষটি ফ্লাজেলা যুক্ত, পরিফেরা পর্বের প্রাণীদের কোন কোষটি ফ্লাজেলা যুক্ত, কোয়ানোসাইট, পিনাকোসাইট, অ্যামিবোসাইট, মায়োসাইট। পরিফেরা পর্বের প্রাণীদের কোন কোষটি ফ্লাজেলা যুক্ত বলতো। তো ভাই দেখো, তুমি কি পরিফেরা পর্বের প্রাণীদের দেহে পিনাকোসাইট, মায়োসাইট, অ্যামিবোসাইট এগুলো কিন্তু পড়ো নাই, তুমি কোনটা পড়ছো, কোয়ানোসাইটটা পড়ছো মেইনলি, ঠিক আছে। সো এইটাই মাথায় রাখবা, এই যে পরিফেরা পর্বের প্রাণীদের যে তোমার দেহে যে কোয়ানোসাইট কোষগুলো থাকে, এগুলো কেমন হয় বলতো, ফ্লাজেলা যুক্ত, ঠিক আছে। তুমি আর এগুলা কিন্তু তোমার বইয়ে কিন্তু নাই তেমন, তোমাকে আছে কোনটা, কোয়ানোসাইট কথাটা আছে। সো কোয়ানোসাইটে তুমি মাথায় রাখবা। তাহলে কোন কোষটি ফ্লাজেলা যুক্ত ভাই, এই কোয়ানোসাইট কোষটা কি ফ্লাজেলা যুক্ত। অ্যানলিডা রেচনাঙ্গের নাম কি, অ্যানিলিডার রেচনাঙ্গের নাম কি, তবে অ্যানিলিডার আমরা কি মনে রাখছিলাম, অ্যানির, সবাই আমার সাথে সাথে একটু কমেন্ট করে ফেলো, অ্যানির প্রকৃত বর মনে রাখবা ভাই সিটি কলেজের টনি, ঠিক আছে। অ্যানির প্রকৃত বর সিটি কলেজের মনে রাখবা টনি, ঠিক আছে। অ্যানির প্রকৃত বর হচ্ছে সিটি কলেজের টনি। তবে অ্যানির প্রকৃত বর সিটি কলেজের টনিতে কি হলো, অ্যানিতে হচ্ছে ভাই অ্যানিলিডা, প্রকৃততে মনে রাখবা ভাই প্রকৃত খণ্ডকায়ন, বরে মনে রাখবে ভাইয়া বদ্ধ রক্ত সংবহন, বরে কি ভাইয়া বদ্ধ রক্ত সংবহন, এটা তোমার সিটিউতেও লাগবে। আচ্ছা, সিটিতে কি ভাইয়া এদের কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া দেখতে পাওয়া যায়, কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া দেখতে পাওয়া যায়। কলেজেতে কিছু নাই ভাইয়া, টনিতে মনে রাখবা ভাইয়া, টনিতে হচ্ছে সিটি কলেজের যে টনি ছিল, টনিতে মনে রাখবা ভাইয়া টতে ট্রোকোফোর নামক লার্ভা দশা বিদ্যমান, আর নতে হচ্ছে ভাই মনে রাখবা নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ। টতে হচ্ছে কি ট্রোকোফোর নামক লার্ভা দশা, তাদের লার্ভা দশার নাম কি ট্রোকোফোর, আর নতে কি নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ। তো বলা হয়েছে অ্যানলিডা রেচনাঙ্গের নাম কি, যে টনির নতে কি ছিল, নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ। তাহলে কোনটা হবে, এই যে নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ। অনেকেই মালপিজিয়ান বডি দাগাবে, ঠিক আছে, মালপিজিয়ান নালিকা থাকবে, এগুলা না, ঠিক আছে। কোনটা হবে, নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ। হ্যাঁ, প্রীতি বিশ্বাস কমেন্ট করে ফেলছে, আমি প্রকৃত সিটি কলেজ টনি।
এরপর সবাই 21 এবং 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও। হ্যাঁ বলতেছি, সবাই এরপর 21 এবং 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তো দ্রুত। ওকে, দ্রুত দ্রুত। 21 এবং 22, আমি 21 আর 22 নম্বর কোশ্চেন আনসার তোমাদের কাছ থেকে নিতে চাই। এবং সবাই আর কি একটু চেষ্টা করি লাইভটা শেয়ার করে দেওয়ার। আচ্ছা দেখো, পেরিহিমাল তন্ত্র কোন পর্বের প্রাণীদের দেখা যায়? পেরিহিমাল তন্ত্র, ঠিক আছে। আরেকটা কি বলছে, কোন পর্বের প্রাণীদের দেহ প্রাচীর অস্টিয়া নামক ছিদ্র বিদ্যমান। তবে ফার্স্ট অফ অল আগে এটা সলভ করি, মনে রাখবে ভাইয়া পরিফেরা। আমরা পরিফেরাকে পরিফেরা না বলে আমরা নতুন একটা নাম দিব পরিফেরা পর্বের প্রাণীদের, বলবো ভাইয়া পরিছেরা, ঠিক আছে। কি বলবো? পরিছেরা, ঠিক আছে। পরিফেরা না বলে কি বলবো ভাইয়া? পরিছেরা। পরিফেরা না, কি বলবো ভাইয়া? পরিছেরা। কেন পরিছেরা বলবো ভাইয়া? কারণ ছেড়া মানে কি? ছিদ্রাল প্রাণী, ঠিক আছে। ছেড়াতে কি? ছিদ্রাল প্রাণী। পরিফেরা পর্বের প্রাণীদেরকে ভাইয়া কি বলা হয়? ছিদ্রাল প্রাণী বলা হয়। পরিফেরা পর্বের, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, ছেড়া, পরিছেরা। পরিছেরা কেন ভাইয়া? পরিফেরাকে বলা হয় কি? পরিছেরা, কারণ এরা হচ্ছে ছিদ্রাল প্রাণী। এদের দেহে যে ভাইয়া ছিদ্রগুলো দেখতে পাওয়া যায়, এই ছিদ্রগুলোর নাম কি? অস্টিয়া নামক ছিদ্র দেখতে পাওয়া যায়। কি নামক ছিদ্র? অস্টিয়া। সো কোন পর্বের প্রাণীদের এটা দেখতে পাইছি যে ছিদ্র বা ছিদ্রাল প্রাণী কাকে বলা হয়? এই পরিফেরাকে বলা হয় কি? ছিদ্রাল প্রাণী। এবং পেরিহিমাল তন্ত্র কাদের দেখতে পাওয়া যায়? মনে বাবা, এই একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের পেরিহিমাল তন্ত্র দেখতে পাওয়া যায়। এবং এই একাইনোডার্মাটা পর্বের প্রাণীর সকল সদস্যই কি বলতো? সামুদ্রিক। এই ইনফরমেশনটাও মাথায় রাখবা পাশাপাশি, সকল সদস্যই কি? সামুদ্রিক। আচ্ছা, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কি? সো আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো তোমাকে আস্ক করা হয়েছে। সো এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এই 3 নম্বর অপশনে কি বলা হয়েছে? প্রধান রেচনাঙ্গ কি? মালপিজিয়ান নালিকা। এটা একটু আগে আমরা সলভ করে আসছি যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচনাঙ্গ কোনটা? মালপিজিয়ান নালিকা। কোন পর্বের প্রাণীতে র্যাবিডিটি ফর্ম লার্ভা দশা দেখতে পাওয়া যায়? র্যাবিডিটি ফর্ম লার্ভা দশা দেখতে পাওয়া যায় কোন পর্বের প্রাণীদের? সুবাই মনে রাখবা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা যেটা আছে, এই নেমাটোডা পর্বের প্রাণীদের তোমার লার্ভা দশার নাম কি? র্যাবিডিটি ফর্ম। কাদের? নেমাটোডা বা হচ্ছে গোল কৃমিদের তোমার হচ্ছে লার্ভা দশার নাম কি? তোমার হচ্ছে র্যাবিডিটি ফর্ম, ঠিক আছে। র্যাবিডিটি ফর্ম। আর পরিফেরাদের কি? অ্যামফিব্লাস্টুলা, প্যারেনকাইমুলা, ঠিক আছে। এটা হচ্ছে পরিফেরার ক্ষেত্রে। আর নেমাটোডার ক্ষেত্রে কি? র্যাবিডিটি ফর্ম। ওকে, তাহলে 24 এর আনসার কোনটা হবে? 24 এর আনসার বি। আচ্ছা 25, তোমরা দ্রুত অ্যান্সার দিয়ে দাও, আমরা শেষ করতে পারবো না। নিম্নের কোন প্রাণীটি অ্যাসিলোমেট? অ্যাসিলোমেট কারা? অ্যাসিলোমেট কারা? 1 থেকে 3 হচ্ছে অ্যাসিলোমেট। তাহলে 1 থেকে 3 এর মধ্যে কে আছে বলতো? 1 থেকে 3 এর মধ্যে কে আছে? পরিফেরা, প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস মানে কি বলতো? প্লাটিহেলমিনথিস মানে হচ্ছে ফিতা কৃমি, ঠিক আছে। প্লাটিহেলমিনথিস মানে কোনটা? ফিতা কৃমি। শামুক তো ভাই মলাস্কা পর্বের প্রাণী, তাহলে শামুক হবে না। আর গোল কৃমি তো হবেই না, গোল কৃমি তো 4 নাম্বার। সো বাদ। তাহলে কেঁচো তো ভাই অ্যানিলিডা পর্বের প্রাণী, তাহলে কেঁচো বাদ। তাহলে কোনটা হবে? অ্যাসিলোমেট, ফিতা কৃমি। শিখা কোষ নামক রেচনাঙ্গ কোন পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়? সো দেখো, শিখা কোষ, সো নামটা কিন্তু ভাই প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীর বৈশিষ্ট্যগুলো ভাই সব তার নামের মধ্যেই আছে, ঠিক আছে। এই যে প্লাটিহেলমিনথিস, ঠিক আছে, প্লাটিহেলমিনথিস। সো আমি যদি দেখি, এইটা দেখাইছি আজকে যদিও, তারপর আবার দেখাই। দেখো, প্লাটিহেলমিনথিস হচ্ছে প্যারেনকাইম কোষ থাকে, টিতে টিপ্লোব্লাস্টিক, হতে হুক থাকে, মানে প্লাটিহেলমিনথিস সব বৈশিষ্ট্যগুলা। লতে লার্ভা দশা বিদ্যমান, মতে মেসেনকাইম কোষ থাকে, নতে নাই, রক্ত সংবহনতন্ত্র নাই, শ্বসনতন্ত্র নাই, থতে ভাই থলের সদৃশ, আর শতে শিখা কোষ। সো শিখা কোষ কাদের দেহে দেখতে পাওয়া যায়? প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের দেহে দেখতে পাওয়া যায় হচ্ছে কি? এই যে শিখা কোষটা। তাহলে অ্যান্সার কোনটা হবে? 26 অ্যান্সার ভাই বি নাম্বারটা। এরপর আসি 27 এবং 28 নম্বর কোশ্চেনের অ্যান্সার, সবাই দ্রুত দিয়ে দাও। 27 এবং 28। এরপরে সবাই 27 কি বলা হয়েছে? কোন পর্বের প্রাণীতে পেরিহিমাল তন্ত্র দেখতে পাওয়া যায়? এটা আমরা একটু আগে দেখলাম যে একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের কি দেখতে পাওয়া যায়? পেরিহিমাল তন্ত্র দেখতে পাওয়া যায়। ওকে, তারপরে কোশ্চেনে কি বলা হয়েছে? প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? দ্বিতীয় বৃহত্তম পর্ব তো ভাই আমরা জানি যে সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটা, দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা। তো সবচেয়ে বৃহত্তম পর্ব তো ভাই আমাদের কোনটা? আর্থ্রোপোডা। এখানে বলা হয়েছে দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? তাহলে বলো দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা হবে?
তো ভাইয়া দ্বিতীয় বৃহত্তম পর্বটা বলো, দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা হবে? 28-এর বি। না না ভাইয়া, 28-এর আনসার হবে কোনটা বলো তো? আর্থ্রোপোডা তো তোমার হবে প্রথম, মানে সবচেয়ে বৃহত্তম পর্ব। দ্বিতীয় বৃহত্তম বললে ভাইয়া হবে মলাস্কা। দ্বিতীয় বৃহত্তম বললে কি হবে? মলাস্কা, ঠিক আছে। দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটি? মলাস্কা। 28-এর আনসার হবে সি। এটা ভুল করা যাবে না, কিন্তু বোর্ডে আসা কোশ্চেন এটা, এগুলো কিন্তু সব বোর্ডে আসা কোশ্চেন। সো কোনটা হবে? মলাস্কা। ওকে, আচ্ছা। নেফ্রিডিয়া কোন তন্ত্রের সাথে সম্পর্কিত? রেচন, শ্বসন, পরিপাক নাকি সংবহন? তো ভাই আমরা কি জানি, অ্যানিডা পর্বের অ্যানিড প্রকৃতপর সিটি কলেজের কি ছিল? টনি ছিল। টনি তোমার হচ্ছে টনি যে ছিল, টনি ন থেকে ছিল নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া কি ছিল? রেচনাঙ্গ। নেফ্রিডিয়া কি ছিল? রেচনাঙ্গ, তাই না? তাহলে নেফ্রিডিয়া কি একটা রেচনাঙ্গ। ঝিনুক কোন পর্বের প্রাণী? এটা আমরা জানি যে ঝিনুক কোন পর্বের প্রাণী? মলাস্কা পর্বের প্রাণী। 30 আনসার কোনটা? ডি। ঝিনুক হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। নিচের কোন শ্রেণীর প্রাণীতে প্রতীপ রূপান্তর দেখতে পাওয়া যায়? নিচের কোন শ্রেণীর প্রাণীতে প্রতীপ রূপান্তর দেখতে পাওয়া যায় বলো তো? তবে মনে রাখবা অ্যাসিডাসিয়া যেটা আছে এদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়? প্রতীপ রূপান্তর, মানে উন্নত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় এদের জীবদশায়, বাট পরবর্তী দেখা যায় যেটা আরো অনুন্নত মানে হয়ে যায় আর কি, ঠিক আছে। উন্নত বৈশিষ্ট্যগুলা তোমার লোপ পেয়ে যায় এরা, এবং অনুন্নত বৈশিষ্ট্যগুলা এদের প্রকাশ পেতে থাকে। তো এইটাকে বলা হয় কি? প্রতীপ রূপান্তর। তো এই প্রতীপ রূপান্তরটা কাদের দেখতে পাওয়া যায়? এই অ্যাসিডাসিয়াতে দেখতে পাওয়া যায়। কাদের দেখতে পাওয়া যায়? অ্যাসিডাসিয়া, মানে উন্নত বৈশিষ্ট্যের পরিবর্তে অনুন্নত বৈশিষ্ট্যগুলা বেশি দেখতে পাওয়া যায়। ওকে, আচ্ছা। কর্ডেট প্রাণীদের ক্ষেত্রে অ্যান্ড্রোস্টাইল কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়? তুমি মনে রাখবা কর্ডেট প্রাণীদের ক্ষেত্রে অ্যান্ড্রোস্টাইলটা কিসে রূপান্তরিত হয় বলো তো? থাইমাস, প্যারাথাইরয়েড, পিটুইটারি নাকি থাইরয়েড? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সেটা হচ্ছে কোথায় রূপান্তরিত হয়? অ্যান্ড্রোস্টাইলটা থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। অ্যান্ড্রোস্টাইল কিসে রূপান্তরিত হয়? থাইরয়েড গ্রন্থিতে। 32 আনসার কোনটা হবে তাহলে? 32 আনসার হবে বি নাম্বারটা, থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। ল্যাটিমারিয়া মাছের দেহ কোন ধরনের আইস দ্বারা আবৃত? গ্যানয়েড, টিনয়েড, সাইক্লয়েড নাকি প্লাকয়েড? ল্যাটিমারিয়া। তো ভাইয়া মনে রাখবা ল্যাটিমারিয়া হচ্ছে ভাইয়া সার্কোপটেরিজির অন্তর্ভুক্ত, ঠিক আছে। সার্কোপটেরিজিন। তো ভাই এই যে সার্কোপটেরিজির তোমার হচ্ছে আইসগুলা কি আকৃতি বলতো? তো ভাইয়া মনে রাখবা সার জ্ঞান দেয়। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, সারদের কাজ কি বলতো? জ্ঞান দেওয়া। তো মনে রাখবা সার জ্ঞান দেয়। তো ভাইয়া সার জ্ঞান দেয়তে কি হলো? সারতে হচ্ছে সার্কোপটেরিজি, জ্ঞানতে মনে রাখবা ভাইয়া গ্যানয়েড আইস। সারতে হচ্ছে সার্কোপটেরিজি, মনে রাখবা সারতে কি? সার্কোপটেরিজি, জ্ঞানতে গ্যানয়েড আইস, আর দেয়তে কি? দেয়তে হচ্ছে ভাই ডাইফাই সার্কেল। দেয়তে কি ভাই? ডাইফাই সার্কেল, ঠিক আছে। দেয়তে হচ্ছে কি? ডাইফাই সার্কেল। তো ভাই সারতে সার্কোপটেরিজি, জ্ঞানতে হচ্ছে গ্যানয়েড আইস, এবং ডাইতে হচ্ছে কি? এদের লেজগুলো হচ্ছে ডাইফাই সার্কেল, মানে দুইটা লেজ একসাথে মিলে যায়, এটাকে বলে ডাইফাই সার্কেল। সো ল্যাটিমারিয়া যেহেতু ভাই সার্কোপটেরিজি অন্তর্ভুক্ত, সার কি দেয়? জ্ঞান দেয়, তাহলে এদের আইসগুলো কেমন হবে? গ্যানয়েড আইস। কোনটি মাছ? চিংড়ি কিন্তু মাছ না, আমরা সবাই বলি চিংড়ি মাছ। চিংড়ি মাছ খাইছে আজকে দুপুরে, বা চিংড়ি মাছ কাটছে, চিংড়ি কিন্তু মাছ না, ঠিক আছে। চিংড়ি কি? একটা পতঙ্গ, তাই না? তারপর দেখো জেলিফিশ। জেলিফিশ নামে ফিশ আছে, বাট এটা কি আসলে মাছ? এটা কিন্তু মাছ না। তারা মাছ, স্টার ফিশ, এটাও কি মাছ? এটাও কিন্তু মাছ না, ঠিক আছে। সো মাছ কোনটা? এই যে ভেটকি মাছ, এটা কিন্তু আসলেই একটা মাছ, ঠিক আছে। ভেটকি মাছ কি? আসলেই একটা মাছ। ওকে, তাহলে 34 আনসার কোনটা হবে? বি নাম্বারটা। এরপর আসি 35। নিচের কোন প্রাণীটিতে প্লাকয়েড আইস বিদ্যমান? তো ভাইয়া এইটাকে বললাম গ্যানয়েড আইস হচ্ছে সার্কোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজিতে দেখতে পাওয়া যায় কি আইস বলো তো? সাইক্লয়েড আইস। আর টিনয়েড আইস দেখতে পাওয়া যায় হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। ওকে, আচ্ছা। এখন তোমাকে বলা হয়েছে কোন প্রাণীতে প্লাকয়েড আইস দেখতে পাওয়া যায়? মিক্সিনি, স্কোলিডন, পেট্রোমাইজন, তারপর ব্র্যাঙ্কিওস্টোমা। ওকে, সো 35 নম্বর কোশ্চেন আনসার দাও তো। আচ্ছা, তো মনে রাখবা ভাইয়া এই যে তোমাকে হচ্ছে প্লাকয়েড আইস, এটা দেখতে পাওয়া যায় কোথায় বলো তো? কন্ড্রিকথিসে দেখতে পাওয়া যায়। কোথায় দেখতে পাওয়া যায়? কন্ড্রিকথিস, ঠিক আছে। এখন তোমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে এখানে কোনটা কন্ড্রিকথিস পর্বের প্রাণী। তবে মনে রাখবা এই যে স্কোলিডন যেটা আছে,
এটা হচ্ছে কন্ড্রিকথিস পর্বের প্রাণী। আর কন্ড্রিকথিস পর্বের প্রাণীতে আমরা কোন আইস দেখতে পাওয়া যায়? প্লাকয়েড আইস দেখতে পাওয়া যায়। আর তোমার হচ্ছে অ্যাক্টিনোপ্লেজিতে দেখতে পাওয়া যায় কোন আইস? সাইক্লয়েড বা টিনয়েড। আর হচ্ছে ইয়াতে তো পড়লামই, আর সার্কোপ্লেজিতে তো গ্যানোয়েড আইস, এটা আমরা আগেই পড়ছি। সো এরপর আসি কোন মানে কোন শ্রেণীতে 5 থেকে আচ্ছা 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 ক্লাস করি। আচ্ছা দেখি, আরে আমি দ্রুত আগে আছি, দেখো 36 নম্বরে এমসিকিউ তে চলে গেছি, মাত্র ক্লাস শুরু হয়েছে, কতক্ষণ হয়েছে। সো দ্রুত আমি তাড়াতাড়ি আগানোর চেষ্টা করতেছি, তোমরা আমাকে হেল্প করো। 36 নম্বর কোশ্চেন আনসার দাও, 36 নম্বর কোশ্চেন আনসার দাও, তোমরা আনসার দাও। তাহলে এই যে দেখছো আমি খালি সলভ করে দিলে তোমরা গল্প শুরু করে দাও। সো মাত্র 25 মিনিট হয়েছে, কয় মিনিট হয়েছে আমাদের ক্লাসের? যাই হোক আমরা কিন্তু অনেক দ্রুত আগাচ্ছি, সো তোমরা দ্রুত রিপ্লাই দাও। কোন শ্রেণীতে 5 থেকে 15 জোড়া গলবিলীয় ফুলকারন্দ পাওয়া যায়? 5 থেকে 15 জোড়া গলবিলীয় ফুলকারন্দ কোথায় পাওয়া যায় বলো? 5 থেকে 15 জোড়া। তো ভাইয়া মনে হয় 5 থেকে 15 জোড়া, ভাইয়া 5 কি একটা মিডিল সংখ্যা না? 5 কি একটা মিডিল সংখ্যা না? 5 কি মিডিল, মানে 1 থেকে 10 এর মাঝখানে মিডিল সংখ্যা কত? 5। তো ভাই মনে হয় এই মিডিলে কি হলো বলো তো? মিডিলে ভাইয়া মিক্সিনি, এম তে মিক্সিনি, মিডিল মিক্সিনি, মিডিল মিক্সিনি। ওকে আচ্ছা, এরপর আসি কোন প্রাণীটি কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়? কোন প্রাণীটি কর্ডেট কিন্তু তোমার হচ্ছে মেরুদণ্ডী নয়? অ্যাসিডিয়া, স্কলিন্ডন, পেট্রোমাইজন, অ্যাস্ট্রোপেকটেন, বলো কোনটা হবে অ্যান্সার? তুমি মনে রাখবা কর্ডেট, ঠিক আছে? কর্ডেট, সকল কর্ডেটই কিন্তু তোমার মেরুদণ্ড হবে এমনটা না, ঠিক আছে? তো অ্যাসিডিয়া যেটা আছে এটা কিন্তু কর্ডেট কিন্তু তোমার মেরুদণ্ডী নয়। কোন প্রাণীতে পৃষ্ঠপাখনা অনুপস্থিত? কোন প্রাণীতে কি অনুপস্থিত বলো তো? পৃষ্ঠপাখনাটা অনুপস্থিত। তো ভাই মনে রাখবা তোমার হচ্ছে মিক্সিনি বা হ্যাগফিশ যেটাকে বলা হয়, মিক্সিনি বা হ্যাগফিশের কি থাকে বলতো? পৃষ্ঠপাখনাটা কি থাকে? অনুপস্থিত থাকে। সো এখানে আমি একটা জিনিস তোমাদেরকে পড়াই, সেটা মনে করবে মাহি পেলে, ঠিক আছে? মাহি পেলে, সবাই একটু এটা কমেন্ট করে ফেলো, মাহি পেলে। তো ভাইয়া মাহি পেলেতে কি হলো? মিক্সিনিকে ভাইয়া বলা হয় হ্যাগফিশ, আর প্যাট্রোমাইজনটিটাকে কি বলা হয় ভাইয়া? ল্যাম্প্রে, ঠিক আছে? প্যাট্রোমাইজনটিটাকে কি বলা হয়? ল্যাম্প্রে। তো ভাইয়া মিক্সিনিকে কি বলা হয়? হ্যাগফিশ বলা হয়। আর এদের কি থাকে বলতো? হ্যাগফিশদের ভাইয়া পৃষ্ঠপাখনা কি থাকে বলতো? থাকে না, এদের কোনো পৃষ্ঠপাখনা থাকে না। ওকে, এরপর আসি ভাইয়া অ্যাক্টোথার্মিক প্রাণী কোনটা? কোনটা অ্যাক্টোথার্মিক প্রাণী? বলো অ্যাক্টোথার্মিক প্রাণী কারা? যাদের তাপমাত্রা, যাদের তাপ মানে বডি টেম্পারেচার, ঠিক আছে, আপ ডাউন করে ফেলে, বাইরের পরিবেশের সাথে আপ ডাউন করে ফেলে আর কি, তাদেরকে কি বলা হয়? অ্যাক্টোথার্মিক বলা হয়। সো বলা হয়েছে কোনটা অ্যাক্টোথার্মিক প্রাণী? সো অ্যাক্টোথার্মিক প্রাণী কারা? সো মনে রাখবা এই যে তোমার কি কি আছে? সোনা ব্যাং, এই যে এরা কি বলতো? এরা হচ্ছে উভচর প্রাণী। সো এরা কি হবে? এরা সবাই কি হয় বলতো? অ্যাক্টোথার্মিক প্রাণী হয়। কোনটে সার্কোপটেরিজির বৈশিষ্ট্য কোনটা? সার্কোপটেরিজির বৈশিষ্ট্য কোনটা? সো আমরা জানি যে সার্কোপটেরিজি সার জ্ঞান দেয় ডাইফাই সার্কেল, তাহলে এটাও হবে না, এটা হেটারো সার্কেল বাদ। তাহলে আইসটা কেমন ছিল? তোমার প্লাকয়েড আইস ছিল নাকি তোমার হচ্ছে কি ছিল? গ্যানোয়েড আইস ছিল। সার জ্ঞান দেয়, জ্ঞানতে ছিল গ্যানোয়েড আইস, এখানে প্লাকয়েড দেয়, তাহলে এটাও বাদ। তাহলে কি কি থাকলো? অন্তঃকঙ্কাল তৌনাস্তিময় আর বায়ুপটকা কি? রক্তজালিকা সমৃদ্ধ। সো এটাও হবে না, এটা তো কন্ড্রিকথিস হচ্ছে অন্তঃকঙ্কাল তৌনাস্তিময়, তাহলে এটাও বাদ। তাহলে থাকলো কোনটা? এইটা, বায়ুপটকা রক্তজালক সমৃদ্ধ। তাহলে 40 এর आंसर কোনটা হবে? বি হবে। আইস প্লাকয়েড কেন হবে? একজন বলছে আইস প্লাকয়েড কেন? আইস প্লাকয়েড, আইস তো একটু বলে সার জ্ঞান দেয়, গ্যানোয়েড আইস, তাহলে প্লাকয়েড আইস কেন হবে? ওকে আচ্ছা, এরপর এটা আমরা পড়ছি স্কলিনাল ল্যাকটেস আইস কেমন ধরনের, এটা আমরা পড়ছি। হেটারোসার্কাল লেজ পাওয়া যায় কোন শ্রেণীতে? হেটারোসার্কাল লেজ পাওয়া যায় কোনটাতে বলতো? হেটারোসার্কাল লেজ আমরা টিকটকে দেখলাম যে হোমোসার্কাল লেজ, হেটারোসার্কাল লেজ, আর এটা কি বলতো? ডাইফাই সার্কাল লেজ, ঠিক আছে? সো কোনটায় পাওয়া যায় কোনটা? সো আমরা তো ফার্স্টে পড়লাম যে কন্ড্রিকথিস যেটা আছে এটাই কি? হেটারোসার্কাল। তারপরে কি অ্যাক্টিনোপ্লেজিতে হচ্ছে কি তোমার হোমোসার্কাল। সো এখানে বলা হয়েছে হেটারোসার্কাল কোনটা? হেটারোসার্কাল হচ্ছে কন্ড্রিকথিসে আমার হেটারোসার্কাল লেজ দেখতে পাওয়া যায়। ওকে আচ্ছা, আর এটা তো পড়লামই যে প্লাকয়েডাইস, কন্ড্রিকথিস যেহেতু প্লাকয়েডাইস হবে আর কি। আচ্ছা, এরপর আসি নিচের কোনটি ভার্টিব্রাটা? ভার্টিব্রাটা কোনটা সেটা আজ করা হয়েছে। চিংড়ি মাছ, তারা মাছ, কাতলা মাছ, জেলিফিশ। তো চিংড়ি মাছ হবে আর্থ্রোপোডা, তারা মাছ তো ভাইয়া তোমার কি? একাইনোডার্মাটা, ঠিক আছে? আচ্ছা, জেলিফিশ কোনটা? জেলিফিশ তো তোমার হচ্ছে বাদ, জেলিফিশ তো তোমার
মানে কোনো মানে কর্ডাটার মধ্যে তো পড়তেছেই না, সো কর্ডাটার মধ্যে যদি নাই পড়ে তাহলে ভার্টিব্রেট হতো চান্সই নাই। এর পাশে কোনটা, কাতলা মাছ, হ্যাঁ কাতলা মাছ তো পড়তেছে, ঠিক আছে, এটা তো তোমার কর্ডাটার মধ্যে পড়ছে, তাহলে এটা ভার্টিব্রেট হওয়ার চান্স আছে, তাহলে কোনটা হবে, তাহলে হবে কোনটা, কাতলা মাছ। এরপর আসি, নিম্নের কোনটি পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম, পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম কোনটা, ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ নাকি রেনিন, বলো। আমরা 3 অধ্যায়ে আসছি, 2 অধ্যায় আমরা একেবারে শেষে রাখছি, সো 3 অধ্যায়ে আসি, দেখো কি বলা হয়েছে, কোনটি পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম, পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম কোনটা, পাকস্থলী, বলো পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম কোনটা, পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম। তো এটা তোমরা সবাই জানো যে পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম কোনটা ভাইয়া, রেনিন। পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম কোনটা, রেনিন। 44 आंसर এ কে বলবে, সি। 44 आंसर কি হবে, সি হবে, রেনিন, ঠিক আছে। পাকস্থলী থেকে নিঃসৃত এনজাইম কোনটা, রেনিন, ঠিক আছে, অ্যানসার কোনটা হবে, রেনিন। 45 লাইপোলাইটিক এনজাইম কোনটা, লাইপোলাইটিক এনজাইম কোনটা, লাইপোলাইটিক এনজাইম, তোমার মনে রাখবা লাইপোলাইটিক এনজাইম কোনটা, যেটা লিপিডকে কি করতে পারে, তোমার বিশ্লেষিত করতে পারে। সো এর মধ্যে কোনটা লিপিডকে বিশ্লেষণ করতে পারে, এই যে লেসিথিনেজ যেটা আছে, লেসিথিনেজ। লাইপোলাইটিক এনজাইম কোনটা হবে, ল ল লাইপোলাইটিক লেসিথিনেজ। কোন এনজাইমটি অ্যামাইলোলাইটিক, অ্যামাইলোলাইটিক কোনটা, পেপটাইডেজ, লাইপেজ, মল্টেজ নাকি ট্রিপসিন। ওকে, তবে দেখো আমাদের যেটা মানতে হবে, আমি কি খাই, অ্যামাইলোলাইটিক মানে কি, আমি কি খাই, ভাত খাই। ভাত কি খাবার বলো তো, আমরা আমরা একটা ছোটবেলায় একটা করতাম না, তোমার হচ্ছে ওই যে ভয়েস চেঞ্জ করতাম, আমি ভাত খাই, ঠিক আছে। সো অ্যামাইলোলাইটিক, আমি মনে হয় আমি ভাত খাই, ভাত কি শর্করা না, তার মানে অ্যামাইলোলাইটিক কি করে বলো তো, শর্করা পরিপাককারী এনজাইম। তো এদের মধ্যে কোনটা শর্করা পরিপাককারী এনজাইম, এই যে মল্টোজ, মানে মল্টেজের উপর, মানে মল্টোজের উপর কাজ করে আর কি। সো এটা কি মল্টোজ কি একটা শর্করা, সো সেটা দিয়ে মনে রাখবা যে মল্টোজের উপর কাজ করে কি, মল্টেজ এনজাইম। সো এটাই হচ্ছে কি আমার অ্যামাইলোলাইটিক এনজাইম। তাহলে 46 আনসার কোনটা, সি নাম্বারটা। 47 ক্ষুদ্রান্তের ক্ষুদ্র অংশ কোনটা, আমরা জানি ক্ষুদ্রান্তের অংশ কয়টা, 3টা, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। সো বলা হয়েছে এই 3টার মধ্যে আবার ক্ষুদ্র কোনটা, এই 3টার মধ্যে আবার ক্ষুদ্র কোনটা, বলো। তো ভাই মনে রাখবা যে তোমার ক্ষুদ্রান্তের ক্ষুদ্র অংশ কোনটা, ডিওডেনাম, জেজুনাম নাকি ইলিয়াম। তো এবার শুরু কি দিয়ে, ডিওডেনাম দিয়ে শুনো না, এইটাই মনে রাখবা কি সবচেয়ে ক্ষুদ্র অংশ কোনটা, ডিওডেনাম, ঠিক আছে। ক্ষুদ্রান্তের ক্ষুদ্র অংশ কোনটা হবে, ডিওডেনাম। 47 আনসার কোনটা, বি নাম্বারটা, 47 আনসার বি। কোনটি আমিষ পরিপাককারী বা প্রোটিন পরিপাককারী এনজাইম, লাইপেজ, ল্যাকটেজ, রেনিন নাকি আইসোমল্টেজ। তো ভাইয়া আমাদের যেটা মাথায় রাখতে হবে, লাইপেজ তো লিপিড পরিপাককারী এনজাইম, সো ল্যাকটেজ তো বোঝা যাচ্ছে এটা শর্করা পরিপাককারী এনজাইম, তারপরে হচ্ছে মল্টেজও বোঝা যাচ্ছে যে মল্টোজ, তার মানে কি এটাও শর্করা পরিপাককারী এনজাইম। সো আমিষ পরিপাককারী এনজাইম কোনটা ভাইয়া, রেনিন, ঠিক আছে, রেনিন, ঠিক আছে। দুগ্ধামিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে কে, এই রেনিন এনজাইম, ঠিক আছে, যেটা দেখবা যে বইয়ের লেখা সেটা রিয়াকশন, দুগ্ধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে, দুগ্ধ আমিষ মানে কি প্রোটিন, সো প্রোটিনের উপর কাজ করে কে, এই রেনিন এনজাইমটা। কোনটি শর্করা পরিপাককারী এনজাইম, ঠিক আছে, এটা তো আমরা জানি যে আমাদের মুখের মধ্যে লালায় কি থাকে, তোমার টায়ালিন থাকে, ঠিক আছে। এই টায়ালিনের কাজটা কি হয়, শর্করা পরিপাক করতে, মুখে কিন্তু আর কোনো খাবারে কিন্তু পরিপাক ঘটে না, শুধুমাত্র শর্করারই কি ঘটে বলতো, পরিপাক ঘটে আর কি, ঠিক আছে, শর্করা আংশিক পরিপাক ঘটে। সো কোনটি শর্করা পরিপাককারী এনজাইম, টায়ালিন হচ্ছে কি শর্করা পরিপাককারী এনজাইম। লাল রসে বিদ্যমান এনজাইম কোনটা, একই কথা, দেখো একই সেম কোশ্চেনই আর কি। তাহলে অ্যান্সার কোনটা হবে, দুইটার অ্যান্সার কোনটা হবে, টায়ালিন। 49 এ 50 কি হবে, এ হবে, 49 এ 50 এ দুইটাই টায়ালিন। 51 দুধ দাঁতে অনুপস্থিত থাকে কোনটা, তবে আমরা জানি যে দুধ দাঁতে কোনটা অনুপস্থিত থাকে, আমরা জানি এমনি ধাতুর সঙ্গে কি I2C1P2M3, দুধ দাঁতের ক্ষেত্রে কি হয়ে যাবে, পিটা থাকবে না, I2CM, মানে আমি তোমাকে লিখে দেখাই, I2C1P2M3, এটা হচ্ছে আমাদের এমনি দাঁতের সংকেত, I2C1P2M3। আর দুধ দাঁতের ক্ষেত্রে কি হয়ে যায়, তখন ICM হয়ে যায়, প্রিমোলারটা বাদ যায়, 212 হয়ে যায়, ঠিক আছে। সো কোনটা থাকে না, প্রিমোলারটা থাকে না। তাহলে দুধ দাঁতে কোনটা অনুপস্থিত, প্রিমোলার বা পিটা অনুপস্থিত।
কোনটা আমিষ পরিপাককারী এনজাইম? মল্টেজ, লাইপেজ, ট্রিপসিন, সুক্রোজ। কোনটা বলো তো? মল্টেজ, লাইপেজ, সুক্রোজ নাকি ট্রিপসিন? সো বুঝাই যাচ্ছে যে মল্টেজ তো মল্টোজের উপর কাজ করে শর্করা, লাইপেজ তো লিপিডের উপর কাজ করে, এটাও বাদ। সুক্রোজ তো তোমার হচ্ছে শর্করা, বুঝাই যাচ্ছে। সো বাদ আছে কোনটা? এই যে ট্রিপসিন। এটা কি আমিষ পরিপাককারী এনজাইম। তাহলে 51 সি, তারপরে হচ্ছে তোমার 52 কি সি হবে। ওকে, অগ্নাশয় রসে বিদ্যমান এনজাইম কোনটা? অগ্নাশয় রসে বলো বিদ্যমান এনজাইম কোনটা অগ্নাশয় রসে? দেখো, মিউকাস কোষ মিউসিন, প্যারাইটাল কোষ থেকে এইচসিএল, আর্জেন্টিফাইন কোষ থেকে রেডিন, পেপটিক কোষ থেকে পেপসিন। সো মনে রাখবা অগ্নাশয় রসে বিদ্যমান এনজাইম থাকে কোনটা? মনে রাখবা প্যারাইটাল কোষ থেকে এইচসিএল। ঠিক আছে, প্যারাইটাল কোষের এইচসিএলটা হচ্ছে অগ্নাশয় রসে বিদ্যমান এনজাইম। ওকে, আচ্ছা, যকৃত আবৃতকারী পর্দার নাম কি? এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যকৃতের আবরণকারী পর্দার নাম কি বা যকৃত আবৃতকারী পর্দার নাম কি? এটা মনে রাখবে ভাইয়া, গ্লিসন্স ক্যাপসুল। কি বলা হয়? গ্লিসন্স ক্যাপসুল। ঠিক আছে, কোনো কিছুর আবরণের মানে কি? ক্যাপসুলের মধ্যে থাকা একটা আবরণ, ক্যাপসুলের একটা আবরণ। ঠিক আছে, ক্যাপসুল তোমরা দেখছো না, খাও না ক্যাপসুল? ক্যাপসুল কি থাকে? ক্যাপসুল মনে রাখবা যে বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস কি থাকে, এটা একটা ক্যাপসুল বা ক্যাপসুল দিয়ে কিন্তু এটা ক্যাপসুলের মধ্যে কিন্তু ওই ইনগ্রেডিয়েন্ট গুলো থাকে এবং ক্যাপসুল হচ্ছে এটার বাইরে একটা আবরণ হিসেবে কাজ করে আর কি। সো এইটাই হচ্ছে সেইটা, গ্লিসন্স ক্যাপসুল দিয়ে মনে রাখবা যে এটা যকৃতকে আবৃত করে রাখে। ওকে, আচ্ছা, এরপর আসি, পিত্তরস ক্ষরিত হয় কোনটি থেকে? পিত্তরস, যকৃত, ক্ষুদ্রান্ত, অগ্নাশয় নাকি লালা গ্রন্থি? পিত্তরসটা কোথা থেকে ক্ষরিত হয়? তোমার পিত্তরস কিন্তু ক্ষরিত হয় তোমার যকৃত থেকে। পিত্তরস কোথা থেকে ক্ষরিত হয়? যকৃত থেকে, এবং জমা থাকে কোথায়? পিত্তথলিতে। পিত্তথলি কিন্তু পিত্তরস ক্ষরণ করে না। পিত্তরস মেইনলি ক্ষরিত হয় কোথা থেকে? তোমার যকৃত থেকে ক্ষরিত হয়, এবং জমা থেকে কোথায়? পিত্তথলিতে হচ্ছে জমা থাকে। আচ্ছা, পিত্তরস ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে? এইটাও ভাই সেম একই কোশ্চেন, পিত্তরস ক্ষরিত হয় হচ্ছে যকৃত থেকে। একই কোশ্চেন বারবার রিপিট হয়েছে। আচ্ছা, সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসৃত হয় নিচের কোনটি থেকে? সোমাটোস্ট্যাটিন, ঠিক আছে, যকৃত, মুখ, পিত্তরস নাকি অগ্নাশয়? সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন কোথা থেকে নিঃসৃত হয় বলো? সোমাটোস্ট্যাটিন আমরা জানি যে গুই সাপ দিয়ে আমরা মনে রাখছিলাম, গ্লুকাগন, ইনসুলিন, গুই সাপ, গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, তাই না? আলফা বিটা ডেল্টা আর কি গামা, আলফা বিটা ডেল্টা গামা, এগুলো থেকে না, আলফা বিটা ডেল্টা আর পিপি। ঠিক আছে, তো এই যেটা মনে রাখছিলাম যে গুই সাপ, গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন আর কি প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। সো এই যে এগুলো কোথা থেকে নিঃসৃত হচ্ছে? এগুলো ভাইয়া তোমার অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোনগুলাই কিন্তু কি ছিল? গুই সাপ, গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আইলেটস অফ ল্যাঙ্গারান্সের ডেল্টা কোষ থেকে নিঃসৃত হরমোনের কাজ কি? ঠিক আছে, আলফা বিটা ডেল্টা আর কি পিপি, আলফা বিটা ডেল্টা আর কি পিপি। সো ডেল্টা কোষ কয় নাম্বার আছে? 3 নম্বরে আছে। তোমরা দেখো, এই যে গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন। সো এটা কি আলফা, এটা কি বিটা, এটা কি বলতো ডেল্টা। সো এই ডেল্টা কোষের কাজ হয় হচ্ছে আগের যে দুইটা আছে সেটাকে কি করা বলতো? সেটার কার্যাবলী নিয়ন্ত্রণ করা। সো দেখো, আমাদের এই যে বলা হয়েছে কি ডেল্টা কোষ থেকে নিঃসৃত হরমোনের কাজ কি? তো ডেল্টা তোমার হচ্ছে কোষ থেকে নিঃসৃত হরমোনের বা সোমাটোস্ট্যাটিনের কাজটা কি হবে? এই যে আলফা এবং বিটা কোষের ক্ষরণগুলো কি করা বলতো? নিয়ন্ত্রণ করা। কি করা? নিয়ন্ত্রণ করা হচ্ছে কার কাজ হবে? তোমার ডেল্টা কোষের কাজ হবে আলফা এবং বিটা কোষের ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করা। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে আসি, যকৃতের সাইনোসয়েড গুলা কোন ধরনের কোষ দিয়ে আবৃত? ঠিক আছে, বলো বলো, তুমি অ্যান্সার দাও, আমি হাফসে গেছি, বলো। যকৃতের সাইনোসয়েড গুলা কোন ধরনের কোষ দিয়ে আবৃত? কি কি আছে? আলফা, বিটা, কাফার, গামা। সাইনোসয়েড কোন ধরনের কোষ দিয়ে আবৃত? তো ভাই মনে রাখবা, যকৃতে যে ম্যাক্রোফেজ কোষগুলো আছে, যকৃতের ম্যাক্রোফেজ কোষগুলোকে আমরা বলি কাফার সেল। ঠিক আছে, যকৃতের ম্যাক্রোফেজ কোষগুলোকে আমরা কি বলি? কাফার সেল বলি। ঠিক আছে, এই কাফার সেলের কাজটা কি? এই কাফার সেলগুলো কি এই কাফার সেলগুলো কি করে? তোমার হচ্ছে সাইনোসয়েডগুলোকে কি করে রাখে বলো তো? আবৃত করে রাখে আর কি। মানব দেহে কোন গ্রন্থিতে কাফার কোষ পাওয়া যায়? এই যে যকৃতে কাফার কোষ পাওয়া যায়, যেগুলো আসলে কি বলতো? ম্যাক্রোফেজ কোষ আর কি। ওকে, যেগুলোর কাজ কি? সাইনোসয়েডগুলোকে কি করে রাখা বলতো? আবৃত করে রাখা। ওকে, কাফার সেল। হ্যাঁ,
এরপর আসি গ্যাস্ট্রিক রসে কোনগুলা বিদ্যমান। তবে গ্যাস্ট্রিক রসে আমরা জানি কি কি বিদ্যমান থাকে বলতো, পেপসিন থাকে এবং রেনিন থাকে, ঠিক আছে। আচ্ছা, পেপসিন আর রেনিন এটা মাস্ট থাকবে, পেপসিন আর রেনিন মাস্ট থাকবে। দেখো পেপসিন আর রেনিন এই অপশনেও আছে, পেপসিন আর রেনিন দুই জায়গায় আছে। আচ্ছা, এরপর কোনটা থাকবে দেখো তো, পেপসিন আর রেনিন আমাদের গ্যাস্ট্রিক রসে থাকবেই। এরপর মনে রাখবা ভাইয়া, পেপসিন, রেনিন আর মিউসিন এই তিনটা হচ্ছে আমাদের কোথায় থাকে, গ্যাস্ট্রিক রসে থাকে। পেপসিন, রেনিন আর মিউসিন, পেপসিন, রেনিন আর কি বলতো, মিউসিন। পেপসিন, রেনিন আর মিউসিন এটা সবাই কোথায় থাকে, গ্যাস্ট্রিক রসে থাকে। এখন আসলে ব্যাখ্যা করার মতো টাইম নেই, নাহলে তোমাদের আসলে ব্যাখ্যা করতাম, বাট আমাদের এখন আর অনেক কোশ্চেন সলভ করতে হবে এবং তোমাদের আগামীকাল এক্সাম, সো দ্রুত আমরা আগাই। অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন কোনটা, অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন কি কি আছে, ইনসুলিন অক্সিটোসিন না, গ্লুকাগন অক্সিটোসিন না, তারপর আছে ইনসুলিন, হ্যাঁ এই তো পাইছি, আমরা কি গুই সাপ দিয়ে মনে রাখছিলাম না, গ্লুকাগন আর ইনসুলিন। তাহলে অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন কোনটা হবে, এই যে গুই সাপ, গ্লুকাগন, ইনসুলিন। ওকে, মিলে গেছে, তাহলে 62 ডি। 63 নম্বরে যাই, লালা গ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচক নিম্নের কোনটি, লালা গ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচক নিম্নের কোনটি, মল্টেজ, অ্যামাইলেজ, ল্যাকটেজ, সুক্রেজ। লালা গ্রন্থি থেকে কোনটা, লালা গ্রন্থি থেকে কোনটা ইয়া হয় বলতো। ওকে, তো ভাই মনে রাখবা টাইলিন তো হয়, এটা আমরা জানি। টাইলিনের পাশাপাশি ভাই মনে রাখবা মল্টেজ, ঠিক আছে, টাইলিন আর মল্টেজ। টাইলিন, হ্যাঁ পড়ে যাও, একটু দেখে যাও আর কি, পলিজেনিক ইনহেরিটেন্সের কারণে কি কি হয়, ঠিক আছে, যে চুলের রং, তারপরে হচ্ছে উচ্চতা, তারপরে গাভীর যে দুধ, এগুলো কি সব পলিজেনিক ইনহেরিটেন্সের কারণে হয়। সো এই জিনিসগুলো এক্সাম্পল গুলো পড়ে যাবো আর কি, ঠিক আছে, পলিজেনিক ইনহেরিটেন্স। ওকে, আচ্ছা, বা অনুপাতটাও পড়ে যাবা, পলিজেনিক ইনহেরিটেন্সের অনুপাতটা যেটা, ওটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, লালা গ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচক নিম্নের কোনটি, মনে বা মল্টেজ। ওকে, আচ্ছা, এরপর আসি আমরা একটা ম্যাথ করি আর কি, তোমরা অনেকক্ষণ ধরে ইয়া করতেছো, সো আমাকে ম্যাথটা করে অ্যান্সার জানাও যে কি। ও আচ্ছা, এটা তো বিএমআই মান দিয়ে দেওয়া আছে 32.12 কেজি পার মিটার স্কয়ার। আমরা একটু পর বিএমআই ম্যাথ করব। সো জনাব কামালের বিএমআই মান দেওয়া আছে 32.12। সো 32.12 হলে তিনি স্থূলকার কোন শ্রেণীভুক্ত। তবে আমরা জানি যে 18 থেকে 24.99 হচ্ছে কি বলতো, স্বাভাবিক। 18 থেকে 24.99 হচ্ছে কি স্বাভাবিক, ঠিক আছে। তো স্বাভাবিকের পর কত, 25 থেকে শুরু করে 29.99 হচ্ছে কি তোমার, 25 থেকে শুরু করে 29, 299 হয়ে গেছে। আচ্ছা, 25 থেকে শুরু করে 29.99 হচ্ছে কি তোমার অতিরিক্ত ওজন। এরপর আবার 30 থেকে শুরু করে 34.99 পর্যন্ত কি প্রথম শ্রেণীর স্থূলকা। সো এটা কি 30 থেকে শুরু করে 34.9 মানে কি প্রথম শ্রেণীর স্থূলকার মধ্যে পড়ছে না, তাহলে এটা কি হবে, 64 আনসার হবে সি নাম্বারটা। 18 থেকে 24 হচ্ছে কি স্বাভাবিক, ঠিক আছে, বা আদর্শ। আর 25 থেকে শুরু করে 29.9 হচ্ছে কি তোমার হচ্ছে কি অতিরিক্ত। তারপরে কি প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, প্রথম স্থূলকা, দ্বিতীয় স্থূলকা, তৃতীয় স্থূলকা। আচ্ছা, এরপর আসি পরিপাকে সিক্রেটিন হরমোনের কাজটা কি। দেখো সিক্রেটিন হরমোনের কাজ, 65 এবং 66 নম্বর কোশ্চেন আনসার দাও তো, সিক্রেটিন হরমোনের কাজ কি। সিক্রেটিন হরমোনের কাজটা সবাই একটু কমেন্ট করে জানাও যে সিক্রেটিন হরমোনের কাজটা কি। অনেকক্ষণ ধরে তোমাদের ইয়া করছে, একটু এবার তোমরা বলো। তো ভাই মনে রাখবা সিক্রেটিন হরমোন মানে কি, সিক্রেট করা, কি করা, সিক্রেট করা। কি সিক্রেট করা বলো তো, এই যে অগ্নাশয়কে এনজাইম ক্ষরণে উদ্দীপ্ত করা, ঠিক আছে, অগ্নাশয় যে এনজাইম ক্ষরণ করবে এই উদ্দীপ্ত করার কাজটা কি করে তোমার হচ্ছে সিক্রেটিন হরমোন, ঠিক আছে। 65 আনসার কে কে দিছো দেখি, 65 আনসার সি, ঠিক আছে, হচ্ছে সিক্রেটে উদ্দীপ্ত করে, ঠিক আছে, সিক্রেট করার জন্য কি করে, উদ্দীপ্ত করে। কোনটি গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড বলা হয়, কোনটিকে গ্যাস্ট্রিক ইনহিবিটরি কি বলা হয় বলতো, পেপটাইড বলা হয়। তো দেখো এটা কি গ্যাস্ট্রিক ইনহিবিটর, মানে গ্যাস্ট্রিকে কি করতেছে বলতো, বাধা দিচ্ছে। তো এটাকে আমরা কি বলবো, গ্যাস্ট্রিক ইনহিবিট। ইনহিবিট মানে কি বাধা দেওয়া বা বাধা প্রদান করা। সো এন্টারোগ্যাস্ট্রিন, ঠিক আছে, কি বলা হবে, এন্টারোগ্যাস্ট্রিন, এন্টারোগ্যাস্ট্রন বা গ্যাস্ট্রিন হবে আর কি। সো এন্টারোগ্যাস্ট্রিন বলা হয় আর কি কোনটাকে, গ্যাস্ট্রিক ইনহিবিটর পেপটাইডকে বলা হয় কি এন্টারোগ্যাস্ট্রিন। ওকে, আচ্ছা, মানব দেহে অতিরিক্ত ওজনের বিএমআই কোনটা, অতিরিক্ত ওজন,
সো একটু আগেই পড়লাম যে আদর্শ হচ্ছে 24, 24-এর পর থেকে শুরু করে 30 পর্যন্ত কি হবে তোমার হচ্ছে অতিরিক্ত ওজন। সো এই যে 25 থেকে শুরু করে 29.9 এটা কি হবে অতিরিক্ত ওজন। আচ্ছা এরপর আসবে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার মহাসিনের ওজন 65 কেজি, তার বিএমআই কত কেজি পার মিটার স্কয়ার। সো বিএমআই কিন্তু তোমার কষ্ট করে যে সূত্র মুখস্থ করা লাগবে এমনটা না, এখানেই তোমাকে দিয়ে দেওয়া আছে কেজি পার মিটার স্কয়ার। তার মানে কি উপরে ভাইয়া ওজন কেজিতে লিখবা আর নিচে কি করবা উচ্চতাকে কি করবা বলো তো মিটার স্কয়ারে নিবা, তাই না? সো এখন তুমি এটা কিভাবে করবা তোমাকে আমি আরো সহজ করে দেখো। ফার্স্ট অফ অল ভাই তোমাকে কাজ হবে কি 5 ফুট 4 ইঞ্চি আছে না, সো 1 ফুট সমান সমান কত ইঞ্চি 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফুট, তাহলে এটা কত ইঞ্চি আসে বলতো 5 12 60 মানে কত ইঞ্চি আসে 64 ইঞ্চি আসে, ঠিক আছে? তো এই 64 ইঞ্চিকে তোমাকে যদি মিটারে প্রকাশ করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে বলতো ও কেজি কত দেওয়া আছে যে 65 ভাগ হচ্ছে মিটারে স্কয়ার। সো 64কে তোমাকে আগে মিটারে নিতে হইলে তোমাকে কত দিয়ে ভাগ দেওয়া লাগবে বলতো 39.37 দিয়ে ভাগ দেওয়া লাগবে, তাহলে এটা কিসে পরিণত হবে মিটারে পরিণত হবে। তুমি কি করবা 39 সরি এখানে 39 না 64 ভাগ হচ্ছে কত 64 ইঞ্চ আসলো, তাহলে 64 ভাগ হচ্ছে ওই যে 39.37, তাহলে তোমার কিসে পরিণত হলো মিটারে পরিণত হয়ে গেল। এরপর এটা কি হবে মিটার স্কয়ার, তার মানে এটার স্কয়ার করলে যেটা পাবা সেটাই হবে কি বলতো অ্যান্সার। আমি একটু বের করছিলাম আর কি, খুব সম্ভবত কত আসছিল এটার অ্যান্সার 25-এর আশেপাশে আসছিল। এটা ক্যালকুলেটর দিয়ে করবা দেখবা কত আসছে বলো তো আমাকে, ক্যালকুলেটর দিয়ে আমাকে করে বলো তো এই ফর্মুলাটা ইউজ করে মনে হবে এই যে 24.80 সামথিং কিছু একটা আসবে আর কি, ওকে 24.80। সো এইটা হচ্ছে ফর্মুলাটা, আমি এইভাবে কনভার্সন তোমাকে দেখাই দিলাম। সো সিকিউতে আসলে যাতে পারো। কোনটি আহারের পর কোনো পরিবর্তন ছাড়াই সরাসরি দেহে শোষিত হয় বলতো, কোনটা আর কি একেবারে মনে করো এটার জন্য আবার মেটাবলিজমের বা তোমার হচ্ছে ভাঙা, যেমন তোমার খাবার ভাঙা লাগে সরকারি খাবার চিবানো লাগে, যেটা কোনো চিবানো ছাড়াই কি করা যায়। সো কোনটা বলতো তোমার হচ্ছে এই যে খনিজ লবণ যেটা আছে এটা তুমি সরাসরি শোষিত হয়ে যায়। আচ্ছা অগ্নাশয়ের কোন কোষের ক্ষরণ রক্তের গ্লুকোজের মাত্রা কমায় বলো, কোন কোষের ক্ষরণ রক্তে গ্লুকোজের মাত্রা কমায়, রক্তে গ্লুকোজের মাত্রা কমায় কে? তুমি মনে পাই যে বিটা কোষ থেকে কি খরিত হয় ইনসুলিন খরিত হয় না, এটা হচ্ছে কি করে রক্তে গ্লুকোজের মাত্রা কমায় কে ইনসুলিন। এবং এই ইনসুলিনটা খরিত হয় কোথা থেকে বেয়া, এই ইনসুলিনটা খরিত হয় বেয়া রক্তে তোমার হচ্ছে বিটা মানে তোমার হচ্ছে অগ্নাশয়ের কোন কোষ থেকে বিটা কোষ থেকে। গ্লুকাগন হচ্ছে গ্লুকোজের পরিমাণ বাড়ায় আর বিটা কোষ মানে হচ্ছে তোমার বিটা কোষের কাজটা কি ইনসুলিন পরিমাণ কমায়, ওকে সরি বিটা কোষ কি করবে ইনসুলিন ক্ষরণ করে আর কি, যেটার কাছে গ্লুকোজের পরিমাণ কমানো আর কি, ওকে। আচ্ছা এরপর আসি, একজন বিএমআই 38 কেজি পার মিটার স্কয়ার, তিনি স্থূলতার কোনটায় আছেন? সো আমরা জানি যে 30 থেকে শুরু করে 34 হচ্ছে প্রথম, 35 থেকে শুরু করে 29.9 হচ্ছে কি দ্বিতীয়, তার মানে তিনি কোথায় আছেন দ্বিতীয় স্তরে আছেন। পাকস্থলীর HCl অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন, HCl অ্যাসিডের নিঃসরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন, HCl অ্যাসিডের নিঃসরণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন বলো, এটা তো আমরা সবাই জানি। HCl অ্যাসিড ক্ষরণ হবে নাকি হবে এটা কে নিয়ন্ত্রণ করে, গ্যাস্ট্রিন নিয়ন্ত্রণ করে। HCl অ্যাসিডের ক্ষরণ নিঃসরণ নিয়ন্ত্রণ করে কে, গ্যাস্ট্রিন, কে গ্যাস্ট্রিন, ওকে। সবাই দুটো আনসার দেওয়ার পর 73 এবং 74, রবিনের দেহের ওজনের সূচক 38, তার ওজনকে কি বলা হয়, একই জিনিসই এটাও সেম স্থূলতা দ্বিতীয় পর্যায়ে হবে। আচ্ছা তারপরে 74 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও। ইওসিনোফিলের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক, ইওসিনোফিল ভাইয়া বর্ণনিরপেক্ষ অম্লধর্মী হিস্টামিন নিঃসরণ করে সংখ্যায় সবচেয়ে কম, ইওসিনোফিল কোনটা হবে, ইওসিনোফিলের ক্ষেত্রে কোনটা হবে বলো ইওসিনোফিল, হ্যাঁ বলো ইওসিনোফিল কোনটা হবে, ইওসিনোফিল বা মনে রাখবা ইওসিনোফিল হচ্ছে অম্লধর্মী, ঠিক আছে বা অ্যাসিডিক। ইওসিনোফিল কেমন হয় অম্লধর্মী বা অ্যাসিডিক, ঠিক আছে, এটা অ্যালার্জিক অ্যান্টিবডি হিসেবে কাজ করে এবং পাশাপাশি মনে রাখবা এটা কেমন অম্লধর্মী, ওকে। আচ্ছা অনুচক্রিকার কাজ কি, তোমাদের এটা পারা উচিত। অনুচক্রিকার কাজ এগুলো সহজ সহজ এমসিকিউ, বলো অনুচক্রিকার কাজ কি, অ্যান্টিবডি উৎপাদন করা, হিস্টামিন নিঃসরণ করা, অম্লক্ষারের সমতা রক্ষা করা নাকি রক্ত জমাটে সাহায্য করা। এটা যে কেউ পারবে, এটা ক্লাস 9-10 বাচ্চাও পারবে যে অনুচক্রিকার কাজ হচ্ছে কি রক্ত জমাটে সহায়তা করা। কোন ধরনের শ্বেত রক্তনীয়াতে হেপারিন নিঃসরণ হয়, হেপারিন নিশ্চিত হয় কোথা থেকে বলো তো, হেপারিন নিশ্চিত হয় কোথা থেকে, হেপারিন আর হিস্টামিন নিশ্চিত হয় কোথা থেকে, এই যে বেসোফিল যে কোষটা আছে এই বেসোফিল থেকে হচ্ছে তোমার হেপারিনটা নিঃসৃত হয়। বেসোফিল থেকে কি নিঃসৃত হয়, হেপারিনটা নিঃসৃত হয়। এরপরে 77 এবং 78 নাম্বার কোশ্চেন আনসার দাও, 77 এবং 78, 77 এবং 78 নাম্বার কোশ্চেন আনসার দাও তো, 77 এবং 78,
দেখো কি বলা হয়েছে, কোন আয়নটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, আমি জানি কি একটা আয়নের কথাই বলা আছে, ক্যালসিয়াম 2+ হচ্ছে আমাদের কি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, কোনটা ক্যালসিয়াম 2+টা রক্ত জমাটে সাহায্য করে কে ক্যালসিয়াম 2+। মানবদেহের কোনটি সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, সেরাটোনিন, সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে কে সেরাটোনিন। তবে মনে রাখবে যে অনুচক্রিকা যেটা আছে না, এই অনুচক্রিকা বা প্লাটিলেটস এরা হচ্ছে কি সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্ত জমাট বাঁধতে কি করে বলতো সাহায্য করে আর কি, ঠিক আছে। আচ্ছা ভাই যে শিরা টান দেয়, ঠিক আছে, শিরা টান দিয়ে তোমার রক্ত জমাট বাঁধতে বাধা দেয় আর কি অনুচক্রিকা, ঠিক আছে, মানে রক্ত জমাট বাঁধতে মানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আর কি, ঠিক আছে, অনুচক্রিকা, ঠিক আছে। আচ্ছা এরপরে আসি আমরা, কোনটি হেপারিন নিঃসরণ করে, কোনটি হেপারিন নিঃসরণ করে, হেপারিন নিঃসরণ করে কোনটা বলো, হেপারিন নিঃসরণ করে কোনটা। ওকে দ্রুত। আচ্ছা আচ্ছা ওকে দ্রুত দ্রুত। কোনটি হেপারিন নিঃসরণ করে, একটু আগে বললাম হেপারিন এবং হিস্টামিন নিঃসরণ করে হচ্ছে বেসোফিল। রক্তনালীতে রক্ত জমাট বদ্ধ না হওয়ার জন্য দায়ী কোনটা। আচ্ছা এই যে ভাইয়া এই কোনটা হেপারিন, এই দেখো এখানে কি বলছে কোলেসিস্টোকাইনিন, হিস্টামিন, এন্টারোকাইনিন নাকি হেপারিন রক্ত জমাট মানে বাঁধতে বাধা দেয় কে। তো ভাইয়া মনে রাখবা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে আমাদের সেরাটোনিন, ঠিক আছে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর এই রক্ত জমাট যাতে মানে না বাড়তে পারে এটার জন্য আমাদের কে কাজ করে, জমাটবদ্ধ না হওয়ার জন্য বা দায়ী যদি বলে তাহলে আবার কি হবে হেপারিন। এটা কিন্তু রক্ত জমাট বাঁধতে দেয় না, কে দেয় না হেপারিন দেয় না, আর সেরাটোনিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে আরো সাহায্য করে আর কি। ওকে আচ্ছা হেপারিন এবং সেরাটোনিন দুইটা পার্থক্য বুঝতে পারছো আশা করি। হেপারিন ক্ষরণকারী রক্তকণিকার নাম কি, হেপারিন কে ক্ষরণ করে, হেপারিন হেপারিন কে ক্ষরণ করে, হেপারিন ক্ষরণ করে কে বলতো বেসোফিল, হেপারিন ক্ষরণ করে কে বেসোফিল, হেপারিন আর হিস্টামিন ক্ষরণ করে কে বেসোফিল নামক কোষ। হেপারিন কি ধরনের রাসায়নিক পদার্থ, হ্যাঁ এইটা লাগবে, হেপারিন কি ধরনের রাসায়নিক পদার্থ বলতো, হেপারিন তবে এটা অনেকেই পড়ো না, বাট দেখবা যে ওই যে যে সকল তোমার রক্ত জমাট বাঁধা যে সকল ইয়াগুলো আছে ফ্যাক্টরগুলো আছে ওর মধ্যে উপরে লেখা আছে হেপারিন কি একটা, হেপারিন বা একটা মিউকোপ্রোটিন, এটা অনেকেই হয়তো বা খেয়াল করো নাই। হেপারিন মনে রাখবা একটা কি প্রোটিন, হেপারিন ভাই হচ্ছে একটা মিউকোপ্রোটিন, হেপারিন হচ্ছে একটা কি মিউকোপ্রোটিন, হেপারিন হচ্ছে কি একটা বলতো মিউকোপ্রোটিন, হেপারিন হচ্ছে একটা কি বলতো মিউকোপ্রোটিন। আচ্ছা কোন ধরনের শ্বেত রক্তকণিকার পরিমাণ সবচেয়ে বেশি থাকে, বলবা ভাইয়া কোন ধরনের শ্বেত রক্তকণিকার পরিমাণ সবচেয়ে বেশি থাকে, নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, মনোসাইট, কোনটার পরিমাণ সবচেয়ে বেশি থাকে বলো তো। তবে মনে রাখবা এই যে আমাদের এই দেখবা যে বিভিন্ন ধরনের ঝামেলা টামেলা হইলে বা এরকম সামথিং হইলে দেখবা যে কোনো কিছু মানুষ থাকবে যে নিউট্রাল থাকে, আমাদের বেশিরভাগ মানুষই কি থাকে বলতো চুপ করে দেখে আগে যে কি হচ্ছে না হচ্ছে, যেদিকে সুবিধা পায় সেদিকে কিন্তু দৌড় দেয় আর কি, বেশিরভাগ মানুষজন সব কি থাকে বলতো নিউট্রাল অবস্থায় থাকে তাই না। সো দেখবা যে সব বেশিরভাগ মানুষই নিউট্রাল অবস্থায় থাকে, তারা কোনো ঝামেলা টামেলার মধ্যে যাবে না, যখন যে পক্ষ ভালো করতেছে তখন সেই পক্ষে আমরা দৌড় দিব আর কি, এরকম নিউট্রাল, ঠিক আছে। তবে এই মানে রক্তকণিকাও ভ্যাস সেম, আমাদের রক্তই এরকম, তা আমরা এরকম হবো না কেন তাই না। সো কোন ধরনের শ্বেত রক্তকণিকার ভাই পরিমাণ বেশি থাকে, এই জন্য নিউট্রাল মানে হচ্ছে নিউট্রোফিল, ঠিক আছে, কোনটার শ্বেত রক্তকণিকার পরিমাণ সবচেয়ে বেশি থাকে ভাইয়া নিউট্রাল মানে হচ্ছে কি নিউট্রোফিলের সংখ্যা কি থাকে সবচেয়ে বেশি থাকে আর কি। ওকে তাহলে 83A কোনটিকে মানুষের হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় ভাইয়া, SAN সান মানে হচ্ছে কি সাইনোঅ্যাট্রিয়াল নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোডকে বলা হয় মানুষের হৃৎপিণ্ডের পেসমেকার, এই যে সাইনোঅ্যাট্রিয়াল নোড, ঠিক আছে, SAN বা সান কি কি বলা হয় প্রাকৃতিক পেসমেকার বা তোমার মানুষের হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় আর কি। ওকে আচ্ছা হৃৎপিণ্ডের নিলয়ের অন্তঃপ্রাচীরে অভিক্ষেপ রূপী পেশিগুলোর নাম কি, হ্যাঁ এই কোশ্চেনে তোমরা আনসার দিবা, 85 আনসার তুমি দিতে থাকো, আমি 86 নম্বর কোশ্চেনের আনসারটা বলতে থাকি। মানব হৃৎপিণ্ডে ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময়কাল কত, তো ভাই মনে রাখবা ডায়াস্টোল অ্যাট্রিয়ামের ডায়াস্টোল আছে, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল আছে,
আবার অ্যাট্রিয়ামে সিস্টোল আছে, ভেন্ট্রিকলে সিস্টোল আছে আর কি। তো ভাই ডায়াস্টোল আর সিস্টোল মিলে আমাদের কার্ডিয়াক চক্রের মোট সময়কাল কত 0.8 সেকেন্ড না, এই ডায়াস্টোল আর সিস্টোল মিলে হয় হচ্ছে 0.8 সেকেন্ড। সো ডায়াস্টোল কতটুকু টাইম নেয় 0.8 সেকেন্ড, আর সিস্টোল কতটুকু টাইম নেয় এটা আমাদের জানতে হবে আর কি। ওকে, তো ভাই দেখো মনে রাখবা এডি, সবাই আমার সাথে সাথে কমেন্ট করবা ভাই এডি হচ্ছে 0.7, মনে করো যে ফেসবুকে অ্যাড দেয় না দেখো বা ইউটিউবে অ্যাড দেয় না, মনে হয় 7 সেকেন্ড অ্যাড দেয়, কত সেকেন্ড অ্যাড দেয় 7 সেকেন্ড, তাহলে ভাই এডি হচ্ছে 0.7 সেকেন্ড। আর ভিডি, ভিডি মানে কত ভাই রোমান সংখ্যায় 5 না, তাহলে ভাই ভিডি হচ্ছে 0.5 সেকেন্ড, এডি 0.7 সেকেন্ড আর ভিডি কত ভাই 0.5 সেকেন্ড, এডি 0.7 আর ভিডি কত 0.5। আচ্ছা, তো ভাই এডি যদি 0.7 হয়, 0.8 আমার টোটাল টাইম তো 0.8, তাহলে এসি কত হবে বলো তো 0.1 হবে। ভিডি, ভিডি ভাই 0.5, তাহলে ভাইয়া ভিসি কত হবে মানে ভেন্ট্রিকুলার সিস্টোল কতটুকু হবে, 0.8 থেকে 0.5 বাদ দিয়ে দাও তাহলে কত হবে 0.3 হবে। তাহলে দেখো আমাদের সবগুলা মুখস্থ হয়ে গেল না। সো এখন তোমায় কোনটা আস্ক করা হয়েছে ভাইয়া, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল মানে ভিডিটা আস্ক করা হয়েছে। তো তুমি তো এডি পড়ছো 0.7 আর ভিডি তো পড়ছো যে রোমান সংখ্যায় ভি মান হচ্ছে 5, তাহলে 0.5, তাহলে অ্যান্সার কোনটা হবে 0.5 সেকেন্ড। ওকে, এডি 0.7, ভিডি 0.5। হ্যাঁ এটা আমি জানি, অনেকেই কার্ডি টন্ডিনি বলছো, অনেকে 86 সি বলছো, ওকে কার্ডিয়াক পেশি বলছো, ওকে ঐচ্ছিক পেশি বলছো। ওকে দেখছো এটা অনেকে অনেক অ্যান্সার আসছে আর কি। সো এটা কিন্তু বোর্ডে আসা কোশ্চেন আর কি, এই জন্য আমি তোমাদের অ্যান্সারটা নিছি। সো বলো দ্রুত। আচ্ছা, সো মনে রাখবা ভাইয়া হৃৎপিণ্ডের নিলয়ের অন্তঃপ্রাচীর অভিক্ষেপ রূপী যে পেশিগুলো আছে এগুলোকে বলা হয় পেপিলারি পেশি। কিছু হইলেই যে কার্ডিওটনি বা কার্ডিয়াক পেশি হবে এমনটা না, কার্ডিয়াক পেশি অনেকেই বলবা আমি জানি, কারণ কার্ডিয়াক পেশিটা হবে না, এটার আনসার কোনটা হবে প্যাপিলারি পেশি। কোন পেশি ভাইয়া, প্যাপিলারি পেশি, অভিক্ষেপ রূপে যে পেশিগুলো থাকে সেগুলোকে কি বলা হয় প্যাপিলারি পেশি। ওকে, আচ্ছা কার্ডিয়াক চক্রের কোন দশাটি তুলনামূলকভাবে বেশি দীর্ঘস্থায়ী, বলো কোন দশাটি তুলনামূলকভাবে বেশি দীর্ঘস্থায়ী। সো দেখো কি কি আছে ভাইয়া, অলিন্দের সিস্টোল, অলিন্দের ডায়াস্টোল, নিলয়ের সিস্টোল, নিলয়ের ডায়াস্টোল। আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের যাদের আজকের এই ক্লাসটা পড়াচ্ছে এত কষ্ট করে, এরপর তোমাদের পিডিএফ দেখা লাগবে তাই না, কারণ দেখলে তো খুব দ্রুত তুমি এটা একবার মাথায় রিক্যাপ হয়ে যাবে। সো তুমি ক্লাস শেষে এটা আবার রিক্যাপ করবা, তো সেজন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু তোমার এই এই যে ক্লাসটা হচ্ছে ক্লাসের ডিসক্রিপশনে দেওয়া আছে, t.me এডি ওয়ারিয়ার্স মানে অ্যাডমিশন ওয়ারিয়ার্স দেওয়া আছে, ওইটাই দিলেই তুমি এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা সো আর সবাই আর কি অ্যাডমিশনের স্পেসটা ফলো দিয়ে রাখো এবং যাতে নেক্সটে কোনো ভিডিও আপলোড দিলে তুমি সাথে সাথে পেয়ে যেতে পারো। আচ্ছা এবার আসি পড়াতে, কার্ডিয়াক চক্রের কোন দশাটি তুলনামূলকভাবে বেশি কি বলতো দীর্ঘস্থায়ী। সো মাত্র আমরা যে টাইমগুলো দেখলাম, এই দেখো কত কত টাইম দেখছি, এই যে 0.7, 0.5, 0.3, 0.1। তো সবচেয়ে বেশি কোনটা ছিল, এডিটা সবচেয়ে বেশি ছিল 0.7। এডিতে কি ছিল, এডি অ্যাট্রিয়ামের কি ছিল ডায়াস্টোল। সো অ্যাট্রিয়ামের ডায়াস্টোলটা কোথায় আছে, এই যে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল মানে হচ্ছে অলিন্দের ডায়াস্টোল। তাহলে 87 অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা 87 বি। ইন্টারক্যালারেডিস কোথায় পাওয়া যায় ভাইয়া, এইটা হচ্ছে তোমার কার বৈশিষ্ট্য, ইন্টারক্যালারেডিস বা কার বৈশিষ্ট্য, কার্ডিয়াক পেশি বা হৃৎপেশির হচ্ছে একটা কি বলতো অনন্য বৈশিষ্ট্য, যেটা আর কারোর মধ্যে দেখতে পাওয়া যায় না। ইন্টারক্যালারেডিস শুধুমাত্র হৃৎপেশিতেই দেখতে পাওয়া যায়। আচ্ছা হৃৎপিণ্ডের মায়োজেনিক হৃদস্পন্দনে বিদ্যুৎ প্রবাহের সঠিক গতিপথ কোনটি, তো ভাই এটা কমেন্ট করবো হচ্ছে এস এ বাপ, ঠিক আছে এস এ কি বলতো বাপ, ঠিক আছে এস এ বাপ, ঠিক আছে এস এ বাপ, এটা এটা সবাই একটু কমেন্ট করে ফেলো। তাহলে এস এ তে কি হলো ভাইয়া, এস এ তে হচ্ছে ভাইয়া সাইনোআর্ট্রিয়াল নোড, এ তে কি ভাইয়া এভিএন, ঠিক আছে এ তে কি এভিএন। আচ্ছা বাতে কি বাপের বাতে হচ্ছে বান্ডল অফ হিজ, আর পথে কি বলতো পারকেনজি তন্তু, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা হচ্ছে সিরিয়ালটা এস এ, তারপরে কি বাপ, এস তে হচ্ছে সাইনোআর্ট্রিয়াল নোড, এস এ আমি ফাইন্ড আউট করি এস এ, এই যে এটাও এস এ আছে, তারপরে কি বাপ মানে বান্ডল অফ হিজ, তারপরে কি পারকেনজি তন্তু। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে কিন্তু সি নাম্বারটা এস এ, তারপরে কি বাপ মাথায় রাখবা। আচ্ছা কোনটি হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকে আবৃত করে রাখে, এখন ভাইয়া হৃৎপিণ্ডের কপাটিকাগুলো কোথায় থাকে, ভিতরের দিকে থাকে না। সো আমরা কি জানি এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম।
এন্ডোকার্ডিয়ামটা কি থাকে সবচেয়ে ভিতরের দিকে থাকে। সো এই এন্ডোকার্ডিয়ামটাই কি করবে বলতো তোমার হচ্ছে কপার টিকাগুলোকে আবৃত করে রাখবে কোনটা এন্ডোকার্ডিয়ামটা। ঠিক আছে, তাহলে 90 এর आंसर কোনটা হবে ডি নাম্বারটা। 91 হৃদচক্রের কোন পর্যায়ে প্রথম শব্দ সৃষ্টি হয়? আচ্ছা, হৃদচক্রের কোন পর্যায়ে প্রথম হৃদ শব্দ সৃষ্টি হয়, মানে অ্যাট্রিয়ামে সিস্টোল ডায়াস্টল মানে কোনটায় ফার্স্টে শব্দ সৃষ্টি হয় বলতো, কোনটা দিয়ে ফার্স্টে শব্দ সৃষ্টি হয়? তবে মনে রাখবা ভেন্ট্রিকলের সিস্টোল দিয়ে সর্বপ্রথম শব্দ সৃষ্টি হয়, ভেন্ট্রিকলের সিস্টোল ভিসি। ঠিক আছে, মনে ভাই যে ভার্সিটিতে ভিসি থাকে না, এই ভিসিটাই কি করে সবসময় শব্দ সৃষ্টি করে বা সবার আগে কথা বলে কি ভিসি, সবার আগে কথা বলে। সো ভিসি মনে রাখবা কি ভিসি। ওকে, ভিসি বা প্রথম শব্দ সৃষ্টি কোথা থেকে? ভিসি থেকে সর্বপ্রথম সৃষ্টি হয়। নিম্নের কোন সংবহন মানুষে অনুপস্থিত? মানুষে কোন সংবহনটা অনুপস্থিত বলতো? ভাইয়া মনে রাখবা মানুষের রেনাল বা পোর্টাল যে সংবহনটা আছে এটা কিন্তু মানুষে থাকে না। রেনাল বা পোর্টাল যে সংবহনটা আছে এটা কিন্তু তোমার মানুষে থাকে না, রেনাল বা পোর্টালটা। আচ্ছা, করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায় বলতো? করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায়? করোনারি ধমনী যকৃতে, ফুসফুসে, বৃক্কে নাকি হৃৎপিণ্ডে করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায়? করোনারি ধমনী রক্ত সরবরাহ করে কোথায়? করোনারি। আচ্ছা, দ্রুত দ্রুত 93। তো আমরা করোনারি ধমনী কোথায় সরবরাহ করে? হৃৎপিণ্ডে হচ্ছে রক্ত সরবরাহ করে। কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণ? মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণ কোনটা? মেন্ডেলের প্রথম যে সূত্রটা আছে এটার ব্যতিক্রমের উদাহরণ কোনটা? ওকে, হ্যাঁ, প্রথম সূত্রের ব্যতিক্রম উদাহরণ কি অসম্পূর্ণ প্রকটতা। আচ্ছা দেখো এটার আনসার সবাই দ্রুত দিয়ে দাও। আচ্ছা, তো দেখো প্রথম সূত্রের ব্যতিক্রম গুলো আমরা মনে রাখবো হচ্ছে অলস দিয়ে। কি দিয়ে মনে রাখবো? অলস, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথালজিন। অলস, সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি অলস। হ্যাঁ দেওয়া থাকবে आंसर। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো কি অলস। অলসে কি হলো ভাইয়া? অসম্পূর্ণ প্রকটতা, শতে সম্পূর্ণ প্রকটতা আর লতে লিথালজিন। অসম্পূর্ণ প্রকটতা, সম্পূর্ণ প্রকটতা সরি অসম্পূর্ণ প্রকটতা, শতে সমপ্রকটতা আর লতে লিথালজিন। অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথালজিন। সো এখানে কোনটা আছে? অসম্পূর্ণ প্রকটতা আছে, তাহলে आंसर হবে অসম্পূর্ণ প্রকটতা। আচ্ছা, তারপরে দেখি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কত ধরনের জিনোটাইপ পাওয়া যায়? মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কত ধরনের জিনোটাইপ পাওয়া যায় আর কি। ঠিক আছে, আচ্ছা তবে মনে রাখবা যে 16 ধরনের জিনোটাইপ দেখতে পাওয়া যায়। দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কত ধরনের জিনোটাইপ দেখতে পাওয়া যায়? 16 ধরনের। জীবের বাহ্যিক বৈশিষ্ট্য কি বলা হয়? তো ভাইয়া ভিতরকার বৈশিষ্ট্যকে বলা হয় কি জিনোটাইপ, আর বাইরে তুমি যেটা দেখতে পাও সেটাকে কি বলা হয়? ফিনোটাইপ। কি বলা হয়? বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ভাইয়া কি? ফিনোটাইপ। তাহলে ভিতরের বৈশিষ্ট্যটা হচ্ছে কি যেটা জিন নিয়ন্ত্রণ করে সেটা কি জিনোটাইপ, এবং যেটা বাইরে প্রকাশ পাচ্ছ বা দেখতে পাচ্ছ সেটাকে কি বলা হচ্ছে? ফিনোটাইপ। ওকে, তাহলে এটা কি ফিনোটাইপ। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটা? সো আমরা জানি কি অলস হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে কি অলস। ঠিক আছে, তাহলে অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথালজিন এটা তো প্রথম সূত্রের ব্যতিক্রম। তাহলে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হবে কোনটা? বাকি যেটা আছে এই যে পরিপূরক জীব, এটা হচ্ছে তোমার কি হবে? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তাহলে 97 এর आंसर কোনটা হবে? ডি নাম্বারটা হবে। তোমরা দ্রুত आंसर দিয়ে দিবা দেখার সাথে সাথে, আমি তাহলে তোমাদের आंसर জন্য ওয়েট করব না, তোমরা দ্রুত आंसर দিয়ে দাও নাহলে শেষ হবে না। মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম 9 কোনটা? অলস, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথালজিন মানে কি ঘাতক জিন, একই জিনিসই, বাট পরিপূরক জিন কিন্তু নাই। পরিপূরক জিন কি দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 98 এর অ্যান্সার হবে সি নাম্বারটা, পরিপূরক জিন। 9:3:3:1 না হয়ে 13:3 হয়েছে, এটা কিসের ক্ষেত্রে হয়েছে বলো তো? তো ভাইয়া দেখো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস আছে, এপিস্টাসিস আছে, পলিজিন আছে, কোনটা হবে? তবে মনে রাখবা যে প্রকট এপিস্টাসিসের ক্ষেত্রে দেখো 9:3:3:1 না হয় কত হয়েছে? 13:3। তার মানে দেখো একটা কি অনেক প্রকট আকারে পাইছে আর একটা দেখো কি অনেক কম আকারে পাইছে, তাহলে এটাকে আমরা কি বলবো? প্রকট এপিস্টাসিস।
বা এপিস্টাসিস, ঠিক আছে, প্রকট এপিস্টাসিস বা এপিস্টাসিসের ক্ষেত্রে কত অনুপাত হয়? 13:3 হয় আর কি। ওকে, তাহলে 99 এর आंसर বি হবে। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক অনুপাত কত? অসম্পূর্ণ প্রকটতা, সো এগুলা তো ভাই সবগুলোর ক্ষেত্রে কত হয়? আমরা জানি যে তোমার, হ্যাঁ, তো আমরা জানি যে ভাই এমনি অনুপাত কত? স্বাভাবিক অনুপাত হচ্ছে 3:1। তো এগুলা যেহেতু ব্যতিক্রম যেহেতু, তাহলে কত হবে? 1:2:1 হয়ে যাবে। টোটাল মিলে তো 4 হইতে হবে, যেহেতু এটা কি প্রথম সূত্রের ব্যতিক্রম, তাই না? সো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম হলে টোটাল মিলে 16 হইতো, বাট প্রথম সূত্র যেহেতু 4 হইতে হবে, তাহলে অ্যান্সার কোনটা হবে? 1:2:1। 9:7 অনুপাতের কারণ কি? ঠিক আছে, তুমি দেখো 9:7 এটা ভাই কোন ক্ষেত্রে হবে? মনে রাখবে ভাইয়া, তোমার 16 কে তুমি যদি ভাই 2 দিয়ে ভাগ করো কত পাও? 16। যেহেতু ভাই দ্বিতীয় তোমার যে সূত্রটা আছে এটা টোটাল মিলে কত হইতে হবে? 16 হইতে হবে। তুমি 16 কে 2 দিয়ে ভাগ করলে কত পাও? 8 পাও। সো তোমার কাজ হবে ভাই 8 কে তুমি একবার যোগ করবা, 8 কে একবার বিয়োগ করবা। সো 8 এর সাথে যদি 1 যোগ করো তাহলে কত পাও? 9। 8 এর সাথে যদি 1 বিয়োগ করো তাহলে কত পাও? 7 পাও। তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিসিসি অনুপাত কত হবে? যেহেতু ভাইয়া 16 টোটাল, তুমি দ্বৈত মানে কত? 2, তাহলে 2 দিয়ে ভাগ করলা, 8 পেলা, 8 এর জাস্ট একবার যোগ করবা, 1 বিয়োগ করবা, তাহলে 7 আর 9। তাহলে এটা কার অনুপাত? দ্বৈত প্রচ্ছন্ন এপিসিসি অনুপাত। তাহলে 9:7 বা কার অনুপাত? দ্বৈত প্রচ্ছন্ন বা ডুপ্লিকেট প্রচ্ছন্ন জিনের অনুপাত। ওকে, আচ্ছা, দ্বৈত প্রচ্ছন্ন এই যে বললাম কি 2 দিয়ে ভাগ করবা, কাকে 2 দিয়ে ভাগ করবা? 16 কে 2 দিয়ে ভাগ করবা, কারণ কি টোটাল অনুপাত তো 16। সো দ্বৈত মানে যেহেতু 2 আছে, তাহলে 16 দিয়ে ভাগ করলে কত পাবো? 8। 8 তো আর অনুপাত হয় না, সো 8 এর সাথে 1 যোগ, 8 এর সাথে 1 বিয়োগ, তাহলে কত হবে? 9:7। আচ্ছা, এরপরে 103 এবং 104 এর आंसरটা দিয়ে দাও। 103 এবং 104। তো দেখো 103 এবং 104 কি বলা হয়েছে? যে মানুষের দেহ কোষে কতটি অটোজোম থাকে? আমরা জানি যে আমাদের টোটাল ক্রোমোজোম কয়টা? 46টা, যার মধ্যে কি 2টা হচ্ছে কি সেক্স ক্রোমোজোম, বাকি যে আমাদের 44টা আছে এরা কি বলতো? অটোজোম। তাহলে কতটা? তোমার হচ্ছে 44টা। যদি বলতো ভাই কত জোড়া, যদি বলতো কত জোড়া, তাহলে বলতো 22 জোড়া। নিম্নের কোন ধরনের মিলনে সকল পুত্র সন্তান বর্ণান্ধ হবে? বর্ণান্ধ হবে কোনটার ক্ষেত্রে বলতো? 104 অ্যান্সার দাও তো। 104, 104 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও তো দ্রুত। আচ্ছা, এরপর সবাই হচ্ছে 104 এর আনসার দাও তো। 4, 104 এর এ বলছো, 104 এর ডি বলছো আর কি। আচ্ছা, আমি একটু সমাধান করে দিচ্ছি, আমি একটু ক্যামেরাটা সেট সেট করে নিই। ওকে, পারফেক্ট। নাও শুরু করি। দেখো কি বলা হয়েছে, নিম্নের কোন ধরনের মিলনে সকল পুত্র কি হবে বলতো? বর্ণান্ধ হবে। কি আছে? পিতা স্বাভাবিক, মা বর্ণান্ধ, পিতা বর্ণান্ধ, মা স্বাভাবিক, পিতা স্বাভাবিক, মা বাহক, পিতা বর্ণান্ধ, মা বাহক আর কি। ওকে, তো মনে পাবে মা যেখানে বর্ণান্ধ হয় না, সেখানে পুত্র সন্তান সবই কি হয় বলতো? বর্ণান্ধ হয়। তোমাকে যদি আমরা করে দেখাই, দেখো করে দেখালে ওটা ভালো মতো মনে থাকবে। দেখো পিতা কি স্বাভাবিক, তাহলে কি লিখবা? XCY। ওকে, এটা হচ্ছে পিতা স্বাভাবিকের ইয়া। মা বর্ণান্ধ, তো দেখো ভাই মা বর্ণান্ধর ক্ষেত্রে কি হয় দেখো তো? XC, XC, এই যে XC, ঠিক আছে, এটা হচ্ছে কি মা বর্ণান্ধ হইল। এটা কি পিতা স্বাভাবিক, এটা কি মা বর্ণান্ধ। এখন আসি ভাই, এটা আমরা একটু করে দেখি। দেখো এই যে এখান থেকে আমরা কি কি পাবো? একটা হচ্ছে XC Y, এটা হচ্ছে পিতা থেকে, আর মাতা থেকে কি পাবো? XC XC। ওকে, আচ্ছা, এবার আসি। দেখো
এবার আমরা এখান থেকে করি। দেখো এইটা থেকে যখন ফার্স্ট এইটা করলাম তাহলে কি কি পাবো, এক্স তোমার হচ্ছে বড় হাতের সি, এক্স ছোট হাতের কি পাবো, সি পাবো। ওকে, একটা গেল। এটার সাথে এবার এইটা করি, দেখি এখান থেকে কি পাই ভাইয়া, এটাও কি এক্স বড় হাতের সি, এক্স ছোট হাতের সি। আচ্ছা, এরপর আসি ভাইয়া ওয়াই এর ক্ষেত্রে আসি। এবার দেখো ওয়াই এর ক্ষেত্রে দেখো যখন ভাই একবার এইটা দিয়ে করলাম, এটা দিয়ে কি পারলে কি পাবো, এক্স ছোট হাতের সি ওয়াই। ওকে, আচ্ছা এখান থেকে কি পাবো ভাইয়া, এটাও তো সেম পাবো। এটার সাথে যখন এটা আমি করাবো তখনও কি পাবো বলতো, এক্স ছোট হাতে সি ওয়াই পাবো। তার মানে কি এই দুইটা তো মেয়ে, এক্স এক্স এই দুইটা তো মেয়ে। এই যে এই দুইটা কি ছেলে ছিল না, এই যে এই দুইটা কি ছেলে ছিল না, তো এই দুইটাতেই কি আছে, ছোট হাতের সি, দুইটাতেই কি আছে, ছোট হাতের সি। আর ছোট হাতের আর ছোট হাতের সি মানে কি, বর্ণান্ধ। সো আমরা যে এখানে বলেছি কি সকল পুত্র সন্তান কি হবে, সকল পুত্র সন্তান কি হচ্ছে, বর্ণান্ধ হচ্ছে। কোনটার ক্ষেত্রে, মা যখন বর্ণান্ধ হচ্ছে, ঠিক আছে, মা যখন বর্ণান্ধ হচ্ছে সকল পুত্র সন্তানই কি হচ্ছে, দেখো তো এই যে বর্ণান্ধ হচ্ছে, তোমাকে আমি বের করে দেখাই দিলাম। ওকে, আচ্ছা এরপরে আসি 105, মানুষের কোন ব্লাড গ্রুপটি সার্বজনীন গ্রহীতা। তবে মনে রাখবা, এলিল কি আমি নিজের ইচ্ছা মতো লেটার দিয়ে ধরতে পারবো না, নিজের ইচ্ছা মতো লেটার দিয়ে না ধরাই বেটার। ওখানে যেমন ইচ্ছা ইয়ার মতো ধরে নিবা তুমি, যেমন এইটা যেরকম আমি ধরে নিলাম বর্ণান্ধর ক্ষেত্রে যেভাবে ধরে নিয়েছি, একটা ছোট হাতের সি একটা বড় হাতের সি, এভাবে না ধরাটাই বেটার। ওকে, বড় হাতে তারপরে তোমার হচ্ছে পিতা সমাবেশ মা বর্ণান্ধ। হ্যাঁ, ওকে, সো এরপরে 105 অ্যান্সার দাও। আচ্ছা দেখো এরপর আমরা যেটা আসি ভাই, মনে রাখবা ও ব্লাড গ্রুপ যারা আছে এরা ভাই সবাইকে দিতে পারে, ঠিক আছে, ওরা কি করতে পারে, সবাইকে দিতে পারে। আর এবিরা কি করতে পারে, সবার থেকে নিতে পারে বাট কাউকে দিতে পারে না, শুধুমাত্র এবি কে দিতে পারে। ঠিক আছে, এবিরা কি করতে পারে বলতো, এবিরা ভাই শুধুমাত্র এবি কেই দিতে পারে। ঠিক আছে, এবিরা শুধুমাত্র এবি কেই দিতে পারে, বাট নিতে পারে ভাই সবার থেকে। যেহেতু এর নামে এবি আছে, এর থেকেও নিতে পারবে, বি থেকেও নিতে পারবে এবং ও থেকেও নিতে পারবে, বাট দিতে পারবে কাকে, শুধুমাত্র এবি কেই দিতে পারবে আর কি। ঠিক আছে, আবার ও ও যারা আছে ওর ক্ষেত্রে আবার উল্টা, ও আবার কি হইছে, ও আবার এর থেকেও নিতে পারবে না, বি থেকেও নিতে পারবে না, এবি থেকেও নিতে পারবে না, নিতে পারবে ভাই কার থেকে, শুধুমাত্র ওর থেকে নিতে পারবে। আবার দিতে পারবে কাকে, সবাইকেই দিতে পারবে আর কি। ওকে, আচ্ছা সো মনে রাখবা ভাইয়া ও কি করতে পারে, নিতে পারে, কি নিতে পারে কার থেকে, শুধুমাত্র ওর থেকেই নিতে পারে। ঠিক আছে, আচ্ছা আর এবি কি, সবার থেকেই নিতে পারে, এই জন্য এটাকে কি বলা হয়, সার্বজনীন গ্রহীতা বলা হয়। কি বলা হয়, সার্বজনীন গ্রহীতা। সো দেখো কোন ব্লাড গ্রুপটি বা সার্বজনীন গ্রহীতা, মনে রাখবা ভাইয়া এবি হচ্ছে কি সার্বজনীন গ্রহীতা। আর সার্বজনীন দাতা বললে কি হবে, ও হবে। আচ্ছা এরপর আসি ভাইয়া, নিচের কোন রোগটিকে রাজকীয় রোগ বলা হয়। রাজকীয় রোগ কাকে বলা হয় বলতো, এই হিমোফিলিয়া। ঠিক আছে, হিমোফিলিয়াকে কি বলা হয়, রাজকীয় রোগ বলা হয় আর কি। ঠিক আছে, ইংল্যান্ডের রানীর হয়েছিল এই জন্য কি বলা হয়, তোমার হচ্ছে হিমোফিলিয়া। ওকে, রাজকীয় রোগ। আচ্ছা, বাবা ও মায়ের রক্তের গ্রুপ কোনটি হলে তাদের সন্তানদের রক্তের গ্রুপের সাথে কোনোটাই কোনোভাবে কি হবে না বলতো, মিল হবে না, বলো। তুমি মনে রাখবা দুইজনে কি, যদি মনে রাখবা যে একটা যদি এবি হয় আর একটা যদি ও হয়, ঠিক আছে, যদি একজন যদি এবি হয় আর একজন যদি ও হয়, সেক্ষেত্রে দেখো কি হবে, আহ মানে এদের মানে তাদের সন্তানের রক্তের গ্রুপ কি হবে না, কোনোভাবে কি হবে না বলতো, মিলবে না। এবি তে কি নাই, এবি আর ও পুরাপুরি কি বলতো আলাদা। ঠিক আছে, এবি আর ওর কাহিনী পুরাপুরি আলাদা, বিপরীত ধর্মী। এবি যেরকম কি করতে পারে, সবার থেকে রক্ত নিতে পারে, ও কি সবাইকে রক্ত দিতে পারে আর কি। সো এই এবি আর ওর যদি বাবা যদি এবি হয় বা মা যদি এবি হয় বা দুইজন যদি আলাদা হয়, একজন এবি আর একজন যদি ও হয়, সেক্ষেত্রে সন্তানদের রক্তের গ্রুপ কোনোভাবে কি হবে না বলতো, মিলবে না। ওকে, আচ্ছা এরপর আসি, কোন প্রাণীর ক্ষেত্রে পুরুষ অপেক্ষা স্ত্রীতে একটি ক্রোমোজোম কম থাকে। কোন প্রাণীর ক্ষেত্রে পুরুষ অপেক্ষা স্ত্রীতে একটা ক্রোমোজোম কম থাকবে। ঠিক আছে, পুরুষের থেকে স্ত্রীতে কি থাকবে বলতো, একটা ক্রোমোজোম কম থাকবে।
সো ভাই এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, সেটা হচ্ছে পুরুষ অপেক্ষা স্ত্রীতে না, এটা হবে স্ত্রী অপেক্ষা পুরুষে। যদি তোমাকে বলতো স্ত্রী অপেক্ষা পুরুষে যদি কম থাকে, বলে স্ত্রী অপেক্ষা পুরুষে কম থাকে হচ্ছে কোথায়, স্ত্রী অপেক্ষা পুরুষে একটা কম, মানে স্ত্রী থেকে পুরুষের একটা কম আছে, সেটা কার ক্ষেত্রে, ঘাসফড়িং এর ক্ষেত্রে। স্ত্রী অপেক্ষা পুরুষে কি থাকে, একটা কম থাকে, স্ত্রী অপেক্ষা পুরুষে একটা ক্রোমোজোম কম থাকে হচ্ছে ঘাসফড়িং আর ছাড় পোকার ক্ষেত্রে। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার কোনটা হবে, ঘাসফড়িং। কার ক্ষেত্রে, স্ত্রী অপেক্ষা পুরুষে কম। ওকে, পুরুষে একটা কম আছে, স্ত্রী একটা বেশি আছে। ওকে, আচ্ছা এরপরে আসি RH প্লাসের জিনোটাইপ কোনটা। তবে পজিটিভের ক্ষেত্রে মনে রাখবা সবগুলাই কি হবে বলতো, সবগুলাই বড় হাতের লেটার হবে। এই যে CDE সবগুলাই কি আছে, বড় হাতের লেটার আছে, এটার ক্ষেত্রে কি হবে, পজিটিভ জিনোটাইপ হবে। বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক দৃষ্টির নারীর মধ্যে বিয়ে হলে তাদের স্বাভাবিক দৃষ্টির কন্যা সন্তানদের মধ্যে মানে স্বাভাবিক দৃষ্টির কন্যা সন্তানদের সম্ভাব্য হার কত। বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক দৃষ্টির কি বেরোইছে, বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক দৃষ্টির নারী। ঠিক আছে, পুরুষটা কেমন, বর্ণান্ধ, আর নারী কেমন, স্বাভাবিক, বাহকও নয়। এদের মধ্যে বিয়ে হলে তাদের স্বাভাবিক দৃষ্টি কন্যা সন্তানদের সম্ভাব্য হার কত। সো 110 নম্বর কোশ্চেন আনসার দাও তো। সো দেখি আমরা একটু বর্ণান্ধ পুরুষ তার মানে কি হবে, বর্ণান্ধ, তাই না, বর্ণান্ধ যেহেতু তার মানে আমরা ছোট হাতে সি দিব, ওয়াই দিব। এবং স্বাভাবিক দৃষ্টির নারী, স্বাভাবিক দৃষ্টির নারী তার মানে কি হবে, এক্সি এক্সি। ওকে, আচ্ছা এদের মধ্যে বিয়ে হলে তাদের স্বাভাবিক দৃষ্টির কন্যা সন্তানদেরটা আজ করা হয়েছে। সো আমি একটু আগে ডাটাগুলো লিখে ফেলি। দেখো একটা হচ্ছে কি হবে, এই ছোট হাতের সির সাথে এটা আমরা অ্যাড করি আগে, এক্স ছোট হাতের সি, এক্স বড় হাতের সি, একটা গেল। তারপরে কি আসবে, এই এক্স এর সাথে এটা এক্স ছোট হাতের সি, এক্স বড় হাতের সি আর কি, এই দুইটা আসলো আর কি। ওকে, আচ্ছা এখন আমাকে আজ করা হয়েছে কি, যে বিয়ে হলে তাদের স্বাভাবিক দৃষ্টির কন্যা সন্তানদের, ঠিক আছে, কন্যা সন্তানদের সম্ভাব্য হার কত, কন্যা সন্তানদের সম্ভাব্য হার, স্বাভাবিক দৃষ্টির কন্যা সন্তানের সম্ভাব্য হার কত। সো আমরা আর মানে ছেলেদেরটা বের করার দরকার নাই, আমরা কন্যা সন্তানটাই দেখি যে কন্যা সন্তান কি কি আসছে, এক্সি এক্সি, আবার এটাও কি আসছে এক্সি এক্সি, তার মানে কি আসতেছে বলতো, বাহক আসতেছে, এই যে এক্সি এক্সি। ওকে, তার মানে এটা কি বোঝাচ্ছে, যে এটা কি স্বাভাবিক, আর এটা কি বোঝাচ্ছে, এক্সি মানে কি এখানে বাহক আছে আর কি, তার মানে এখানে কিন্তু বাহক বোঝাচ্ছে। তো স্বাভাবিক দৃষ্টি কন্যা সন্তানদের সম্ভাব্য হার কত, 110-এর সি। সো দেখো এখানে আমাদের বলা হয়েছে যে বিয়ে হলে তাদের স্বাভাবিক দৃষ্টির কন্যা সন্তানদের সম্ভাব্য হার। সো এরা কিন্তু কি হয়েছে, বাহক হয়েছে, এরা কিন্তু কি হয়েছে বলতো, বাহক হয়েছে। এরা কিন্তু তোমার হচ্ছে তোমার যে একেবারে যে হয়েছে এমন কিন্তু না, যে তোমার রোগে আক্রান্ত হয়েছে এরকম না। সো এদের যে পার্সেন্টেজটা, টোটাল পার্সেন্টেজটা কত বলতো, আমরা একটু দেখি। আচ্ছা বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক দৃষ্টির মধ্যে বাহক, স্বাভাবিক দৃষ্টির কন্যা সন্তানদের মধ্যে সম্ভাব্য হার। আচ্ছা সো এখানে আমাদের একটা পেলাম হচ্ছে এক্সি এক্সি। ওকে, এক্সি এক্সি। ওকে, আচ্ছা তো এইটা যেটা হয়েছে এটা কিন্তু বাহক, ঠিক আছে, এটা কি হয়েছে, বাহক হয়েছে। ওকে, আর এটাও কি হয়েছে, বাহক। আচ্ছা এরপর আসি তাহলে আমাদের এখানে যে বলছে যে স্বাভাবিক দৃষ্টির কন্যা সন্তানদের সম্ভাব্য হার কত, স্বাভাবিক দৃষ্টি কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত। তো এখানে স্বাভাবিক দৃষ্টি কন্যা সন্তান হয়েছে কত বলতো, এটা কিন্তু সবগুলা কিন্তু বাহক হয়েছে, ঠিক আছে, বাহক হয়েছে, বাট স্বাভাবিক দৃষ্টির নারী, বাহক নয়। তোমার এটা ছিল কি বাহক নয়, বাট এখানে কিন্তু যেটা আসছে এটা কিন্তু কি আসছে বলতো, বাহক আসছে। কারণ কি, পুরুষটা কি ছিল, বর্ণান্ধ ছিল, পুরুষটা কি ছিল, বর্ণান্ধ ছিল, তার মানে আমাদের কি আসতেছে, বাহক আসতেছে। এবং বাহক আসতেছে কতটুকু, বাহক আসতেছে কিন্তু তোমার 50% কি বলা যায় বলতো, বাহক আসতেছে আর কি। সো যেহেতু বাহক আসছে তার মানে অ্যান্সার কোনটা হওয়া উচিত বলতো, 50%। অ্যান্সার কোনটা হওয়া উচিত, 50%। ওকে, সো স্বাভাবিক দৃষ্টির কন্যা সন্তানদের সম্ভাব্য হার, আচ্ছা আচ্ছা সরি সরি সরি, 100%। অ্যান্সার কোনটা হবে, 100%। ঠিক আছে, স্বাভাবিক দৃষ্টির কন্যা সন্তানদের সম্ভাব্য হার কত, 100% হবে। কত পার্সেন্ট হবে, 100। আচ্ছা এরপর আসি অ্যান্টিবডিহীন রক্তগ্রুপ কোনটি, অ্যান্টিবডিহীন, অ্যান্টিবডি মানে কাদের কোনো অ্যান্টিবডি নাই, ও বি ও নাকি এ বি নাকি ও, কাদের হচ্ছে অ্যান্টিবডিহীন রক্তগ্রুপ, অ্যান্টিবডিহীন,
এরপর হচ্ছে বাবার রক্তের গ্রুপ দেওয়া আছে AB, মায়ের রক্তের গ্রুপ আছে O হলে তাদের সন্তানদের মধ্যে পিতামাতার রক্তের গ্রুপ হওয়ার সম্ভাবনা কতটুকু পার্সেন্ট? এটা একটু আগে দেখাইছি যে দুইজনের রক্তের গ্রুপ যদি ভিন্ন হয় সেক্ষেত্রে AB এবং O হলে তাদের রক্তের গ্রুপ সেম হওয়ার সম্ভাবনা হচ্ছে কত পার্সেন্ট? 0%। আচ্ছা, অ্যান্টিবডিহীন রক্ত গ্রুপ কোনটা? কাদের কোনো অ্যান্টিবডি নাই? মনে রাখবা এবির কোনো রক্তে কোনো অ্যান্টিবডি নাই, যার ফলে এরা কি সবার রক্ত নিতে পারে, এরও নিতে পারে, বিরও নিতে পারে, ওরও নিতে পারে, সবারই রক্ত নিতে পারে। অ্যান্টিবডিহীন রক্ত গ্রুপ কোনটা? এবি। এদের দেহে কোনো যেহেতু অ্যান্টিবডি নাই, এরা যে কোনো মানে এদের অ্যান্টিবডি থাকার কাজটা কি, যে তুমি অন্য কোনো রক্তের ব্লাড গ্রুপ দিলে সেটা বাধা প্রদান করে জমাট বাঁধায় দেয়। সো যেহেতু এবির দেহে কোনো অ্যান্টিবডি নাই, এও নাই, বিও নাই, যার ফলে ওরা সবার রক্ত নিতে পারে এবং এই কারণে এদেরকে বলা হয় কি সার্বজনীন গ্রহীতা। ওকে, আচ্ছা। এরপর আসি যে কোন রক্ত গ্রুপ বহনকারী ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয়। তো সার্বজনীন দাতা তো পড়ছি যে ও গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা। এরপর আসি পরিব্যক্তি মতবাদ কে দিছে? পরিব্যক্তি মতবাদ ভাই মনে রাখবা কে দিছে? পরিব্যক্তি মতবাদ দিছে ভ্রিস দিছে। কে দিছে? পরিব্যক্তি মতবাদ ভ্রিস, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি কোন বিজ্ঞানী প্রাণী জগৎকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী এই দুই ভাগে ভাগ করছে? কে? মেরুদণ্ডী অমেরুদণ্ডী এই দুই ভাগে ভাগ করছে কি? মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই দুই ভাগে ভাগ করছে হচ্ছে তোমার ল্যামার্ক, ঠিক আছে। মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী দুই ভাগে ভাগ করছে কি ল্যামার্ক। ল্যামার্ক আরো একটা কাজ করছে সেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী। এটাও বলছিল কে, এই মতবাদও দিচ্ছে কে, এটাও দিচ্ছে হচ্ছে ল্যামার্ক। মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই দুই ভাগে ভাগ করছে ল্যামার্ক এবং অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী এই মতবাদও দিচ্ছে কে, ল্যামার্ক। নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাসের ফলে তাদের মধ্যে যে বিবর্তন হয় তাকে কি বলা হয় বলতো? এটা হচ্ছে 1 নম্বরে দেখবা সংজ্ঞায় আসছে আর কি। সো এটাকে বলা হয় অপসারী, ঠিক আছে, অপসারী। নিকট সম্পর্কিত জীবগোষ্ঠী ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাসের ফলে তাদেরকে কি বলা হয় বলতো? যে বিবর্তন ঘটে তাদেরকে কি বলা হয়? অপসারী বলা হয়, ঠিক আছে। যেমন মনে করো আমাদের বিভিন্ন ধরনের প্রাণীরা মনে করো যে একই জায়গায় আছে, মানে এদের তোমার হচ্ছে জিন অনেকটাই সেম, বাট এরা যখন ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাস করে এদের যে বিবর্তনটা ঘটে যার ফলে এদের যে চেঞ্জ হয়ে যায়, এই চেঞ্জটাকে আমরা কি নাম দিছি? অপসারী নাম দিছি। কি নাম দিছি? অপসারী। আচ্ছা, ব্যক্তি জেনে জাতি জেনে পুনরাবৃত্তি ঘটে। তো দেখো এটা কি পুনরাবৃত্তি ঘটাচ্ছে, তার মানে কি একটা পুনরাবৃত্তি মানে কি একটা সাইকেল টাইপের না, যে এইটা খালি রোটেট হতেই আছে, এই যে একটা ওয়ান কাইন্ড অফ সাইকেল, ঠিক আছে, একটা কি ওয়ান কাইন্ড অফ সাইকেল। তো সাইকেল দিয়ে মনে রাখবা হেকেল, ঠিক আছে, সাইকেল দিয়ে কি মনে রাখবা? হেকেল। ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়, এটাকে আমরা কি বলবো? হেকেল। এটা এই মতবাদ কে দিছে? হেকেল দিছে। স্তন্যপায়ী যুগ স্তন্যপায়ী যুগকে কি বলা হয় ভাইয়া? সিনোজয়িক। স্তন্যপায়ী যুগকে কি বলা হয়? সিনোজয়িক। প্রজাপতির ডানা এর সমবৃত্তীয় অঙ্গ কোনটি? প্রজাপতির ডানা সমবৃত্তীয় অঙ্গ কোনটি? প্রজাপতির ডানা তুমি মনে রাখো প্রজাপতির ডানা আর পাখির ডানা দুইটাই কি বলতো? সমবৃত্তীয় অঙ্গ। প্রজাপতির ডানা আর পাখির ডানা দুইটাই কি সমবৃত্তীয় অঙ্গ। প্রজাপতির ডানা, পাখির ডানা। সরীসৃপের যুগ ভাইয়া মনে রাখবা, সরীসৃপের যুগ, ঠিক আছে। তুমি মনে রাখবা যে সরীসৃপের মতো মনে রাখবা যে মেসি যেরকম আছে, মনে রাখবা সরীসৃপ যেরকম দেখো না, কুমির যেমন দেখো না দ্রুত গতিতে দৌড়ায়, মেসিও মনে রাখবা অনেক দ্রুত গতিতে দৌড়ায় আর কি, ঠিক আছে। সরীসৃপের যুগকে আমরা এই জন্য কি বলা হবে? মেসির মতো যেহেতু ওরা দ্রুত গতিতে দৌড়ায় এই জন্য এটাকে কি বলা হবে? মেসোজোয়িক যুগ বলা হবে, ঠিক আছে। সরীসৃপের যুগকে কি যুগ বলা হবে? মেসোজোয়িক যুগ বলা হবে। সরীসৃপের যুগকে কি বলা হবে? মেসোজোয়িক যুগ বলা হবে। নিচের কোনটি সরীসৃপের যুগ বলা হয়? ঠিক আছে, নিচের কোনটিকে সরীসৃপের যুগ বলা হয়? এই যে মাত্রই পড়লাম যে মেসোজোয়িক যুগকে বলা হয় সরীসৃপের যুগ। আর্কিওপটেরিক্স ভাইয়া, আর্কিওপটেরিক্স খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা কিসের কিসের কম্বিনেশন? মনে করবে আর্কিওপটেরিক্স হচ্ছে ভাইয়া সরীসৃপ আর পাখির কম্বিনেশন মিলে তৈরি হয়েছে কি আর্কিওপটেরিক্স। সো মনে রাখবা যে সরীসৃপ এবং পাখি, আর্কিওপটেরিক্স কি সরীসৃপ আর পাখি দুইটা মিলে আমাদের যেটা তৈরি হয়েছে, মানে আর্কিওপটেরিক্স এর মধ্যে দুইটারই বৈশিষ্ট্য বিদ্যমান, সরীসৃপ আর পাখি। এজন্য আচ্ছা, এরপর আসি আর্কিওপটেরিক্স এ কোন শ্রেণীর উৎপত্তি হয়েছে? মনে রাখবা আর্কিওপটেরিক্স এ কোনটা উৎপত্তি হয়েছে? পাখির উৎপত্তি হয়েছে। কার উৎপত্তি হয়েছে? এভিস, মানে হচ্ছে পাখির উৎপত্তি হয়েছে। মানব দেহের ট্রাকিয়া দ্বিবিভাজনে সৃষ্ট শাখা দুইটাকে কি বলা হয়? মানব দেহের ট্রাকিয়া, যে ট্রাকিয়া বা শ্বাসনালী, এটা যে বিভাজন হয়েছে এই বিভাজনের ফলে সৃষ্ট তোমার শাখা দুইটাকে কি বলা হবে বলতো? প্রাইমারি ব্রোঙ্কাস, ঠিক আছে। কি বলা হবে? প্রাইমারি ব্রোঙ্কাস, প্রাইমারি ব্রোঙ্কাস। ওকে,
আচ্ছা, ট্রাবেকুলি কোথায় পাওয়া যায়? ট্রাবেকুলি কোথায় পাওয়া যায়? ট্রাবেকুলি মনে হয় ট্রাবেকুলি হচ্ছে ফুসফুসে পাওয়া যায়। ট্রাবেকুলি হচ্ছে ট্রাবেকুলি নামক ব্যবধায়ক পর্দার মাধ্যমে এরা কি থাকে বলতো পৃথক থাকে আর কি, ঠিক আছে। অ্যালভিওলাই গুলা ট্রাবেকুলি নামক ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে, এগুলোকে বলা হয় কি ট্রাবেকুলি। এই যে অ্যালভিওলাই গুলা ট্রাবেকুলি নামক ব্যবধায়ক পর্দার মাধ্যমে এরকম দেখতে পাচ্ছি একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে। এই ট্রাবেকুলির মাধ্যমে অ্যালভিওলাই গুলা কি থাকে বলতো পৃথক থাকে। আচ্ছা, ফুসফুসে থাকে, তার মানে সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? সারফেক্টেন্ট আমরা জানি কোথায় পাওয়া যায়, অ্যালভিওলাসে সারফেক্টেন্ট পাওয়া যায়। সারফেক্টেন্টের কাজ কি? সারফেস টেনশন হ্রাস করা। আচ্ছা, 27, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয় শ্বসনতন্ত্রের কোন অংশে? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয় কোথায় বলতো? অ্যালভিওলাসে। কোথায়? অ্যালভিওলাসে। ফুসফুসের দ্বিস্তরী প্লিউরার পর্দার অংশ কোনগুলা? আচ্ছা, ফুসফুসের যে দ্বিস্তরী যে প্লিউরার পর্দা আছে এটার ভিসেরাল আর একটা কি বলতো প্যারাইটাল। প্যারাইটাল হচ্ছে বাইরের দিকে থাকে আর ভিসেরাল কোথা থেকে থাকে? ভিতরের দিকে থাকে। দুইটা যে স্তর, ভিসেরাল আর একটা কি বলতো প্যারাইটাল। তাহলে দ্বিস্তরী প্লিউরাল পর্দার অংশের নাম কি? একটা হচ্ছে ভিসেরাল আর একটা কি বলতো প্যারাইটাল। ব্রোঙ্কাসের কোন অংশ ফুসফুসে প্রবেশ করে? ব্রোঙ্কাসের কোন অংশ ফুসফুসে প্রবেশ করে? ব্রোঙ্কাসের কোন অংশ ফুসফুসে প্রবেশ করে? হ্যাঁ, মনে রাখবা ব্রোঙ্কাসের ব্রোঙ্কিওল অংশটা ফুসফুসে প্রবেশ করে। ব্রোঙ্কাস কিন্তু পুরোটা প্রবেশ করে না, ব্রোঙ্কাসের ব্রোঙ্কিওল যেটা আছে এটা কোথায় প্রবেশ করে? ফুসফুসে প্রবেশ করে। ব্রোঙ্কাসের ব্রোঙ্কিওলটা ফুসফুসে প্রবেশ করে। দ্রুত অ্যান্সার দিয়ে দিবা। সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায় ভাইয়া? অ্যালভিওলাসে। একটু আগে বললাম যে সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? অ্যালভিওলাসে। আচ্ছা, শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লটিস অবস্থিত? কোন অংশে এপিগ্লটিস থাকে? শ্বাসনালী, ষড়যন্ত্র, গলবিল নাকি ভেস্টিবিউল? এপিগ্লটিসটা কোথায় থাকে? তুমি মনে রাখবা যে আমাদের যে শ্বসনতন্ত্রের যে ষড়যন্ত্রটা আছে এই ষড়যন্ত্রের ওখানে কি থাকে? এপিগ্লটিস থাকে। কি থাকে? এপিগ্লটিস থাকে। শ্বসনতন্ত্রের কোন অংশে অলফ্যাক্টরি কোষ থাকে? এই যে অলফ্যাক্টরি কোষ, অলফ্যাক্টরি কোষের কাজটা কি? আমাদের ঘ্রাণ উদ্দীপনায় সাহায্য করে। এই অলফ্যাক্টরি কোষটা কোথায় থাকে? এই অলফ্যাক্টরি কোষটা থাকে ভাই মনে হয় নাসা গহ্বরে থাকে। কোথায় থাকে? অলফ্যাক্টরি কোষটা আমাদের হচ্ছে ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। অল মনে করো দুর্গন্ধ হোক সুগন্ধ হোক অল কাইন্ড অফ আমাদের ফ্রেগনেন্স নিতে সাহায্য করে অলফ্যাক্টরি কোষ, যেটা থাকে কোথায়? নাসা গহ্বরে। অ্যালভিওলাস পাওয়া যায় কোথায়? হৃৎপিণ্ডে, মস্তিষ্কে, ফুসফুসে নাকি বৃক্কে? অ্যালভিওলাস কোথায় পাওয়া যায় বলতো? অ্যালভিওলাস পাওয়া যায় ফুসফুসে, আমরা সবাই জানি। হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়? হিমোগ্লোবিনের কোন অংশে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয় বলতো? হিমোগ্লোবিন মনে করবে প্লাস NH2, ঠিক আছে। বন্ড NH2 প্লাস যেটা আছে এইখানে আমাদের কি যুক্ত হয়? কার্বন ডাই অক্সাইডটা যুক্ত হয়। বন্ড NH2 প্লাস এইখানে হচ্ছে আমাদের কি যুক্ত হয়? কার্বন ডাই অক্সাইডটা যুক্ত হয়। প্রশ্বাসের সময় অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ কত থাকে? প্রশ্বাসের সময় অক্সিজেনে অ্যালভিওলাসে চাপ কত থাকে? মনে রাখবা 104 মিলিমিটার এইচজি। এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। 104 মিলিমিটার এইচজি, এটা একটু সবাই মানটা কমেন্ট করো। 104। মানুষের বহিঃশ্বসনের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক? এনজাইমের ভূমিকা আছে, কোষ অভ্যন্তরে সংঘটিত প্রধান উপপর্যায় ক্রেবস চক্র, শক্তি উৎপন্ন হয় না। তবে মনে রাখবা বহিঃশ্বসন মানে হচ্ছে যে তুমি যে মানে অক্সিজেন ছাড়তেছো এবং মানে অক্সিজেন নিচ্ছ এবং কার্বন ডাই অক্সাইড ছাড়তেছো, এটা হচ্ছে বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসন মানে হচ্ছে এইটা যে ভিতরে যে কোষের সাথে যে আদান প্রদান হচ্ছে এটা হচ্ছে অন্তঃশ্বসন আর কি। তো এই বহিঃশ্বসনে কিন্তু আমাদের কোনো শক্তি উৎপন্ন হচ্ছে না, জাস্ট আসতেছে আর বেরোচ্ছে, এটা হচ্ছে আমাদের বহিঃশ্বসন। তার মানে এখানে কিন্তু কোনো শক্তি উৎপন্ন হয় না। কোষ অভ্যন্তরে যেটা সংঘটিত সেটা হচ্ছে অন্তঃশ্বসন আর কি, ঠিক আছে। এখানে তো ওখানে এনজাইমেরও ভূমিকা থাকে, ক্রেবস চক্র সবকিছুই ওখানে থাকবে, সো এটা পরে। মানব দেহে মস্তিষ্কের কোন অংশে শ্বসন কেন্দ্র? ঠিক আছে, শ্বসন কেন্দ্র কোথায় থাকে বলতো? পন্স এবং মেডুলাতে হচ্ছে আমাদের শ্বসন কেন্দ্রটা অবস্থিত। ডায়াফ্রামের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? ডায়াফ্রাম শ্বসনের কোনো ভূমিকা নাই, বক্ষ উদর গহ্বর। হ্যাঁ এই তো, ঠিক আছে। ডায়াফ্রামের কাজটা কি? আমাদের এই যে বক্ষ এবং পেট, মানে পেট এবং বুককে আলাদা করে রাখছে কে? পেট এবং বুককে আলাদা করে রাখছে হচ্ছে এই ডায়াফ্রামটা। ফুসফুসের সর্বমোট ধারণ ক্ষমতাকে কি বলা হয়? দেখো সর্বমোট ধারণ ক্ষমতা, সর্বমোট ধারণ ক্ষমতাকে কি বলা হয় বলতো? ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি বলা হয়। সর্বমোট ধারণ ক্ষমতাকে কি বলা হয়? ভাইটাল ক্যাপাসিটি।
মানুষের শ্বসনে শতকরা কত ভাগ অক্সিজেন প্লাজমায় ভৌত পরিমাণে থাকে? অক্সিজেন তোমাকে আস্ক করা হয়েছে মানে কি O2, কি আস্ক করা হয়েছে? O2। তবে O2 কে তুমি উল্টাই দিলে কি পাও বলো তো? O2 কে উল্টাই দিলে কি পাও? হ্যাঁ, তো দেখো O2 কে উল্টা দিলে কি পাও ভাইয়া? 0 2, মানে O2 কে না লিখে তুমি বলো 0 2, 0 2 কে উল্টা দিলে কি পাও বলো তো? 20, মানে কি 2.0। তাহলে ভাইয়া অক্সিজেনের প্লাজমায় ভৌত পরিমাণে ভাইয়া কতটুকু সঞ্চিত থাকে ভাইয়া? 20, মানে 2.0। তাহলে O2 মানে কত? দেখো অক্সিজেনের প্লাজমায় কত? অক্সিজেন মানে কি O2 মানে কি 0 2, 0 উল্টা দাও কি হয়? 20। তাহলে 20%, মানে 20%, মানে 20 মানে কত? 2.0। ওকে, 20 তো হবে না, কত হবে? 2.0। আচ্ছা, সবাই একটু মানটা কমেন্ট করো। 2.0, 2.0। ধূমপানের কারণে অ্যালভিওলাস ফেটে যাওয়াকে কি বলা হয়? ফেটে যাওয়াকে বলা হয় বা এমফাইসিমা। কি বলা হয়? এমফাইসিমা। কি বলা হয়? এমফাইসিমা। কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গালে ও দাঁতে ব্যথা হয়? মানুষের গালে ও দাঁতে ব্যথা হয় কোনটার কারণে বলো তো? মানুষের গালে ও দাঁতে ব্যথা হয় কোনটার কারণে? তুমি মনে রাখবে যে ম্যাক্সিলারি সাইনাসটা কোথায় থাকে? আমাদের ম্যাক্সিলা, ঠিক আছে? ম্যাক্সিলা, যে উপরেটা ম্যাক্সিলা, নিচেটা ম্যান্ডিবল। সো মানুষের গালে আর দাঁতে ব্যথার সাথে কোনটা রিলেটেড? ম্যাক্সিলারি সাইনাস রিলেটেড। ওকে, আচ্ছা, ওটাইটিস মিডিয়া বা কোন অঙ্গের রোগ? ওটাইটিস মিডিয়া। এটা আমাদের কি মধ্যকর্ণের সংক্রমণকে আমরা কি বলি বলো তো? মধ্যকর্ণের সংক্রমণকে কি বলি? ওটিটিস মিডিয়া। তার মানে এটা আমাদের কানের সাথে সম্পর্কিত, তাই না? আচ্ছা, এরপরে আসি, কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গাল ব্যথা মাথা ব্যথা? এটা তো বললামই যে কোনটার কারণে, ম্যাক্সিলারির কারণে গাল ব্যথা মাথা ব্যথা হয়। আচ্ছা, এরপর আসি 145 নম্বর কোশ্চেন আনসার দিয়ে দাও। দেখো, মানুষের দু চোখের মধ্যবর্তী সাইনাসের নাম কি? মানুষের মধ্যবর্তী সাইনাসের নাম কি? দুই চোখ। দুই চোখের মধ্যবর্তী সাইনাস, দুই চোখের মধ্যবর্তী সাইনাস, তবে অ্যাথোময়েড। কি সাইনাস? অ্যাথোময়েড। অ্যাথোময়েড সাইনাস দুই চোখের মধ্যবর্তী। কোন রোগে অ্যালভিওলাস গুলা ফেটে ফুসফুসের ফাঁকা জায়গা সৃষ্টি করে? মনে রাখবে এমফাইসিমা। এমফাইসিমা। কোনটা? এমফাইসিমা, ফেটে যায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে দ্রুত আমরা আগাই। হাইড্রায় একবার ব্যবহার উপযোগী কোষ কোথায় সবচেয়ে বেশি? একবার ব্যবহার উপযোগী কোষ কোথায় সবচেয়ে বেশি? কোর্সিকা, হাইপোস্টম, পাদচাকতি নাকি দেহকাণ্ড? কোথায় বেশি থাকে বলো তো? মনে বা পাদচাকতিতে বেশি থাকে। একবার ব্যবহার উপযোগী কোষ কোথায় সবচেয়ে বেশি থাকে ভাইয়া? পাদচাকতিতে সবচেয়ে কি থাকে বলতো? বেশি থাকে। কোন প্রাণীতে টোটোপটেন্সি ক্ষমতা দেখতে পাওয়া যায়? হাইড্রাতে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে যেটা কি করে? টোটোপটেন্সি ক্ষমতা দেখায় আর কি, বা পুনরুৎপত্তি ক্ষমতা। কোনটা? হাইড্রা। প্রাণী টিস্যু রসে কোন উপাদানটি থাকলে হাইড্রা তাকে শিকার করে? ভাই এটা মনে বা গ্লুটাথিয়ন থাকলে। কি থাকলে? গ্লুটাথিয়ন থাকলে হাইড্রা তাকে শিকার করে। কি থাকলে? গ্লুটাথিয়ন থাকলে। কোনটি নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে? তবে মনে ভাই যে পেনিট্রান্টে কি থাকে? পেনিট্রান্টে স্টিনোটিল বা পেনিট্রান্টে কি থাকে বলতো? হিপনোটক্সিন থাকে, যেটা কি কি দিয়ে তৈরি? ফেনল প্লাস আমিষ বা প্রোটিন। ঠিক আছে, ফেনল প্লাস আমিষ বা প্রোটিন দিয়ে তৈরি থাকে হচ্ছে হিপনোটক্সিন বা মানে পেনিট্রান্ট বা স্টিনোটিলটা থাকে আর কি। সবাই আমার সাথে দ্রুত অ্যান্সার দিয়ে দাও, আর মাত্র 20টা এমসিকিউর মতো বাকি আছে, দ্রুত। হাইড্রার দেহে কোন কোষকে সংরক্ষিত কোষ বলা হয়? ইন্টারস্টিশিয়াল কোষকে কি বলা হয়? সংরক্ষিত কোষ। ইন্টারস্টিশিয়াল কোষকে কি বলা হয়? সংরক্ষিত কোষ। নিচের কোন কোষ যে কোনো কোষে পরিণত হতে পারে? একই বা পুনরুৎপত্তি ক্ষমতা বা ইন্টারস্টিশিয়াল কোষ যেটা আছে এটার পুনরুৎপত্তি ক্ষমতা থাকে, যার ফলে এটা কি তোমার যে কোনো কোষে পরিণত হতে পারে। আচ্ছা, হাইড্রার কোন ধরনের নেমাটোসিস্ট হিপনোটক্সিন ধারণ করে বলতো? এই যে মাত্রই বললাম যে পেনিট্রান বা স্টিনোটিল। পেনিট্রান বা স্টিনোটিল। হিপনোটক্সিন হিপনোটক্সিন কোন কোষে থাকে? হিপনোটক্সিন কোন কোষে থাকে? নিডোসাইট, গ্রন্থিকোষ, পুষ্টিকোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। হিপনোটক্সিন কোন কোষে থাকে? মনে রাখবে নিডোসাইট কোষে থাকে। কোথায় থাকে? নিডোসাইট কোষে থাকে হিপনোটক্সিনটা। নিডারিয়া পর্বে কত ধরনের নেমাটোসিস দেখতে পাওয়া যায়? খুবই সহজ, 23 ধরনের নেমাটোসিস দেখতে পাওয়া যায়। কত ধরনের নেমাটোসিস দেখতে পাওয়া যায়? 23 ধরনের নেমাটোসিস দেখতে পাওয়া যায় নিডারিয়া পর্বে। আর হাইড্রাতে দেখতে পাওয়া যায় ভাইয়া 4 ধরনের নেমাটোসিস। ওকে, হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষ কোনটি? ঠিক আছে, তবে মনে বা হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষ কোনটা? পুষ্টিকোষ। গ্যাস্ট্রোডার্মিস মানে কোনটা? যেটা ভিতরের দিকে থাকে,
ভিতরের দিকে কে থাকে, পুষ্টিকোষটা থাকে। ভিতরের দিকে কি থাকে, মানে গ্যাস্ট্রিকের সাথে সম্পর্কিত, গ্যাস্ট্রোডার্মিস মানে কি ভিতরের দিকে থাকবে বা পরিপাকের সাথে। সো কোনটা, এই যে পুষ্টিকোষ, ঠিক আছে, কোনটা পুষ্টিকোষ। ওকে, আচ্ছা এরপর আসি, হাইড্রার নাইট্রোজেন গঠিত বর্জ্য থেকে শৈবালের কিসের চাহিদা পূরণ হয় বলতো? শৈবালের কিসের চাহিদা পূরণ হয়? বা নাইট্রোজেন থেকে মনে রাখবে, প্রোটিন। প্রোটিনের শেষে ন আছে, নতে নাইট্রোজেন মনে রাখবে। ওকে, তাহলে কোনটা শৈবালের কিসের চাহিদা পূরণ হয় ভাইয়া? প্রোটিনের চাহিদা পূরণ হয়। হাইড্রাতে অন্তঃকোষীয় পরিপাক ঘটে কোথায়? হাইড্রাতে অন্তঃকোষীয় পরিপাক ঘটে মিউকাস ক্ষরণকারী গ্রন্থি কোষে, ক্ষণপথযুক্ত কোষে, এনজাইম ক্ষরণকারী গ্রন্থি কোষে, নাকি ফ্লাজেলা যুক্ত কোষে? তবে মনে রাখবা, হাইড্রার অন্তঃকোষীয় পরিপাক ঘটে ক্ষণপথ যুক্ত কোষে। কোথায় ঘটে? ক্ষণপথ যুক্ত কোষে ঘটে আর কি। হাইড্রা দ্রুত গতি চলন, আচ্ছা হাইড্রা দ্রুত গতিতে কখন চলন করবে? মনে রাখবা, যখন হচ্ছে মনে ভালো একটা রেজাল্ট করছো তখনও দ্রুত গতিতে ডিগবাজি দিতে বা সমারসল্টিং, ঠিক আছে। দ্রুত গতি মানে হচ্ছে কি সমারসল্টিং বা ডিগবাজি, ঠিক আছে। দ্রুত গতির জন্য হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি ওরা ইউজ করে। আচ্ছা, কোন ধরনের চলন পদ্ধতি হাইড্রা? লম্বা দ্রুত। এখন লম্বা দ্রুত, আগে থেকে ছিল দ্রুত, এখন লম্বা, মানে অনেক এনার্জি সেভ করতে হবে, এই জন্য হচ্ছে কি করবে, আস্তে আস্তে যাবে। এই জন্য কোনটা ইউজ করবে? লুপিং ইউজ করবে। এই জন্য কোন পদ্ধতি ইউজ করবে? লুপিং পদ্ধতি ইউজ করবে, লুপিং। ওকে, আচ্ছা হাইড্রা দেহের ভর কোর্সিকার উপর স্থাপন করে কোর্সিকাকে পায়ের মতো ব্যবহার করে, ঠিক আছে। হাইড্রা হচ্ছে এরকম হয়ে যায়, কোর্সিকা হচ্ছে এরকম নিচের দিকে থাকে। সো এই চলনটাকে কি বলা হচ্ছে বলতো? এটাকে বলা হচ্ছে হাঁটা। এটাকে কি বলা হচ্ছে? হাঁটা। তাহলে 161 কি হবে? এ হবে। হাইটার কোন ধরনের চলনকে জোকা চলন বলে? জোকা চলন বা ফাস্ট চলন বলা হয় কোনটাকে বলতো? জোকা চলন বা ফাস্ট চলন বলা হয় কোনটাকে? লুপিং কে বলা হয় কি জোকা চলন বা ফাস্ট চলন বলা হয় কোনটাকে? লুপিং কে। আচ্ছা, হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রমণের জন্য কোন চলন সম্পন্ন করে? হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রমণের জন্য তোমার হচ্ছে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রমণের জন্য আমি একটু আগে বললাম যে লুপিং, ঠিক আছে, লুপিং। হাইড্রা যৌন জ্বলনের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? স্বনিষেক ঘটে, পরিণত ডিম্বাণু চারদিকে কাইটিনে আবরণ থাকে, প্রতিকূল পরিবেশে সংঘটিত স্পারমাটোগনি, স্পারমাটোসাইট, শুক্রাণু। কোনটা হবে? 164। মনে রাখবে এটা হচ্ছে ওরা যৌন জ্বলন কোন ক্ষেত্রে করবে? প্রতিকূল পরিবেশে এটা সংঘটিত হয়। ওদের যৌন জ্বলন কোথায় সংঘটিত হয় ভাইয়া? প্রতিকূল পরিবেশে সংঘটিত হয়। এটা যৌন জ্বলন কখন সংঘটিত হয়? প্রতিকূল পরিবেশে সংঘটিত হয়। আচ্ছা, 165। হাইড্রার মুকুল তৈরি করে কোন কোষটি? মুকুল তৈরি করে ভাইয়া মনে রাখবা ইন্টারস্টিশিয়াল কোষের কাজই কি বলতো? এই মুকুল তৈরি করা। মুকুল তৈরি করে কাজ করে কে? ইন্টারস্টিশিয়াল কোষ। ওকে, আচ্ছা কোন প্রাণী অযৌন ও যৌন উভয়ভাবেই কি বলে বলতো প্রজনন সম্পন্ন করে? অযৌন এবং যৌন উভয়ভাবেই করে কে? অযৌন এবং যৌন উভয়ভাবে করে হচ্ছে তোমার হাইড্রা, ঠিক আছে। অযৌন এবং যৌন উভয়ভাবেই করে কে? হাইড্রা। আচ্ছা, ক্রপের বৈশিষ্ট্য কি? ক্রপের বৈশিষ্ট্য কি বলো? এর বিশাল ছাঁকনির মতো কাজ করে, খাদ্য চূর্ণ বিচূর্ণ করে, এই খাদ্য আংশিক পরিপাক করে, নাকি প্রসারিত কপাটিকা বহন করে, এবং ঘাস ফড়িং এর হৃদযন্ত্রে কয়টা প্রকোষ্ঠ থাকে? এই দুইটা প্রশ্ন আমার অ্যান্সার দিয়ে দাও। সো দেখো, ক্রপের কাজটা হচ্ছে ভাইয়া, দেখো ক্রপ মানে কি, যে ছবি তোমরা ক্রপ করো না, ছবি ক্রপ করে কি করো বলো তো? ছবিটাকে পুরো চূর্ণ বিচূর্ণ করে ফেলো বা কেটে ফেলো আর কি। এই যে খাদ্য চূর্ণ বিচূর্ণ করে কিভাবে? ক্রপ মানে হচ্ছে ছবি ক্রপ করে আর কি। ঘাস ফড়িং এর হৃদযন্ত্রে ভাইয়া কয়টা প্রকোষ্ঠ থাকে ভাইয়া? 7টা প্রকোষ্ঠ থাকে। কয়টা প্রকোষ্ঠ থাকে? 7টা প্রকোষ্ঠ থাকে। ওকে, ঘাস ফড়িং এর মধ্যে অন্ত্রের অন্তঃপ্রাচীর নিম্নের কোনটি দ্বারা তৈরি? ঘাস ফড়িং এর মধ্য অন্ত্রের অন্তঃপ্রাচীর কোনটি দিয়ে তৈরি বলতো? মনে হবে পেরিট্রফিক পর্দা দ্বারা তৈরি, ঠিক আছে। কি দিয়ে তৈরি? পেরিট্রফিক পর্দা দিয়ে তৈরি। ঘাস ফড়িং হেপাটিক সিগা কয়টি? যদি বলে ভাই কয় জোড়া তাহলে হচ্ছে 6 জোড়া। যদি বলে ভাই কয়টা তাহলে বলবা কয়টা? 12টা। কয়টা? 12টা। তাহলে 170 অ্যান্সার কোনটা হবে? 170 অ্যান্সার হবে ভাইয়া তোমার সি নাম্বারটা। কয়টা? 12টা। ওকে, সো থ্যাংক ইউ, অনেক কষ্ট করে তোমরা এই পর্যন্ত ছিলে এবং আমিও কোনো ব্রেক দিই নাই, টানা তোমাদেরকে পড়াই দিলাম। সো তোমাদের কাছে কেমন লাগলো ক্লাসটা সবাই জানাও দ্রুত, এবং তোমাদের বেশি ব্যাখ্যা করতে পারি নাই যেহেতু আগামীকাল এক্সাম, সো খুব দ্রুত আগানো লাগছে, এবং আশা করি তোমরা একটা ভালো এক্সাম দিতে পারবা। যারা ফার্স্ট ক্লাসটা করছো এটার ইনশাল্লাহ বেনিফিট পাবা আর কি। আর যারা এখনো করো নাই তোমরা দ্রুত ক্লাসটা করে নিবা আর কি, ঠিক আছে। এই যে আমাদের হচ্ছে আমাদের ক্লাসটা করে নিবা আর কি, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আর কি। সো ক্লাসটা তোমরা করে নিবা দ্রুত। সো
এই যে যারা এখনো করো নাই, যেখানে কিন্তু ক্লাসটা দেওয়া আছে আর কি। সো তোমরা যারা এখনো ক্লাস করো নাই, যেখানে দেওয়া আছে, সো এই যে এখানে টপ 50 এমসিকিউ সলভ দেওয়া আছে। সো এই এমসিকিউটা যারা এখনো করো নাই অলরেডি অনেকেই করে ফেলছে। সো তোমরা এখনো যারা করো নাই দ্রুত করে ফেলো, এইখানে ক্লাসটা আপলোড দেওয়া আছে। এবং তোমরা যদি এই ক্লাসটা আবার রিভিশন করতে চাও দ্রুত, তাহলে এই ইউটিউবে আপলোড দিয়ে দিব, ইউটিউব থেকে করে নিবা আর কি। সো মোটামুটি আর কি তোমরা যারা এখনো ক্লাস করতে চাও দ্রুত করে ফেলো, এটা অলরেডি 4.1K ভিউজ হয়ে গেছে। সো তোমরা যারা এখনো করো নাই ক্লাসটা দ্রুত করে নিবা। অ্যাডমিশন ওয়ারিয়ার্স ইউটিউব চ্যানেল দেখে সার্চ দিলেই পেয়ে যাবে আর কি। ওকে, এই ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবে আর কি। সো আপাতত আচ্ছা, সিকিউ সাজেশনের যেটা কথা যেটা বলবো, যে সিকিউ তো ভাই তোমাকে 5টা লিখতে হবে মেইনলি, তাই না? সিকিউ তোমাকে আমি একটা শর্ট একটা বলে দিই। সো তোমাকে আমি যেটা সাজেস্ট করি পার্সোনালি, যে সিকিউর ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, যে তুমি হচ্ছে 4 অধ্যায় দিয়ে খুব একটা কঠিন সিকিউ আসে না, তোমার হৃৎপিণ্ড এই রিলেটেড আসবে, এবং হৃৎপিণ্ডের যে রোগগুলো আছে এই রিলেটেড, এই হৃৎপিণ্ডের টপিক থেকেই সিকিউ আসবে, পেঁচানোর জায়গা নাই। সো 4 অধ্যায় তুমি বাছাই করতে পারো। 4, 5 অধ্যায়টা অনেক ছোট অধ্যায়, এবং এখানে সাইনোসাইটিস এবং ওটাইটিস মিডিয়া এই দুইটা থেকেই মেইনলি সিকিউ পার্টটা বেশি আসার চান্স। সো এই 4-5 গেল। ওকে, দেন 7 অধ্যায় অস্থির অধ্যায় তোমার কি অবস্থা আমি জানি না। অস্থির অধ্যায় তুমি মনে রাখতে পারো তাহলে অস্থির অধ্যায় খুবই সহজ। তো অস্থির অধ্যায় তুমি চুজ করতেও পারো, নাও করতে পারো, এটা তোমার বিষয়। বাট 11 অধ্যায় তুমি চুজ করতে পারো, 11 অধ্যায় খুবই ইজি। 11 অধ্যায় থেকে কিছু সিকিউ করলেই হয়ে যাবে। সো 4, 5, 11 এই তিনটা তুমি ভালো মতো তুমি চয়েসে রাখো। 7টাও তুমি রাখতে পারো চয়েসে, এবং পাশাপাশি তোমার এখন বাদ আছে কোনটা, তাহলে 1, 2 আর 3। সো ভাই 2 অধ্যায়টা হচ্ছে একটু বেশি বড় আর কি, দেখা গেছে এখানে হাইটা, ঘাসফড়িং, রুই মাছ কোনটার সাথে কোনটা প্যাচ লাগায়, তোমার হয়তো একটু প্যাচ লাগতে পারে। তো সেক্ষেত্রে সেফ হবে তুমি 1 নাম্বার চ্যাপ্টারটা পড়ো, 1 নাম্বার চ্যাপ্টারটার বৈশিষ্ট্যগুলো জাস্ট ফাইলামগুলো পড়ে যাও, ইনশাল্লাহ অনেক হেল্প হবে আর কি। 1 অধ্যায়টা ভালো মতো পড়ো, 1 অধ্যায়টা। সো আমি যেটা সাজেস্ট করবো, 1 ভালো মতো পড়ো, 1-এর ফাইলামগুলো পড়ো। আচ্ছা, 1 পড়লা, 2টা এখন সিকিউ যদি তুমি করতে চাও বাদ দাও, 2 না এখন না, দরকার নাই। 1 পড়ো, তারপরে হচ্ছে 4 পড়ো, 5 পড়ো, 7 পড়ো, 11 পড়ো আর কি, ঠিক আছে? আর 3টাও পড়তে পারো, বা 3 তোমার হয়তো বা ওই যে রিয়াকশন দিয়ে দিলে হয়তো প্যাচ লেগে যেতে পারে আর কি। সো যা পড়ছি সব ভুলে যাচ্ছি, কোনো ব্যাপার না, এটা আমিও ভুলে যাই, সবাই ভুলে যায়। পরীক্ষার হলে যায় দেখবা কোশ্চেন পড়লে মুখস্থ হয়ে যাবে। আর সব থেকে বেশি এটা গুরুত্বপূর্ণ, তোমরা যেটা করো যে এই শেষ সময় সব পড়ো, লাস্ট মানে অনেক পড়তে যাও, দিন শেষে পড়তে যেয়ে দেখা যায় যে তোমরা মানে ঘুমাওই না, রেস্টই নাও না। সো তুমি এখন যেগুলো পড়ছো, তোমার কাজ হবে কি এখন যে কাজটা হবে সেটা হচ্ছে কি, এই যে আমি স্লাইডটা দিয়ে দিব বা পিডিএফটা দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে আপলোড, সবাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, আমি টেলিগ্রাম গ্রুপটা দেখাই দিই তোমাদের, তাহলে ইজি হবে। সো টেলিগ্রাম গ্রুপ যেটা আছে আমাদের, সবাই টেলিগ্রাম গ্রুপটা যুক্ত হয়ে যাবে আর কি। সো টেলিগ্রাম গ্রুপটা যুক্ত হয়ে গেলে এই যে অ্যাডমিশন ওয়ারিয়র্স, এই যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, এই যে এই টেলিগ্রাম গ্রুপটা সবাই যুক্ত হয়ে যাবে। এই টেলিগ্রাম গ্রুপটা আমি হচ্ছে আপলোড দিয়ে দিব আর কি। আপলোড দিয়ে দিলে তোমরা আশা করি পেয়ে যাবা। এবং যেটা বলতেছিলাম যে সবাই এখন হচ্ছে ভুলে যাচ্ছে, এটা স্বাভাবিক, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। বাট মেইন যেটা প্রবলেম, তোমরা এখন সব পড়তে যায় দেখা যাবে যে হচ্ছে সারা রাত ঘুমাবা না। সো তুমি যে এতদিন পড়ছো বা এতক্ষণ যে পড়ছো, তোমার পড়াগুলো তো এখন স্টোর করতে হবে ব্রেনে, তো স্টোরেজে মানে সেভ করতে হবে, সেভ করার জন্য টাইম দেওয়া লাগবে, এর জন্য একটু রেস্ট নেওয়া লাগবে। বা তুমি যখন ঘুমাবা তখন হচ্ছে এগুলো স্টোর হয় আর কি। সো একটু ব্রেনটাকে রেস্ট দাও, অনেক পড়ছো, এবার 1টা-2টার মধ্যেই ঘুমায় যাওয়ার চেষ্টা করো, এবং কালকে এক্সামটা ভালো মতো দাও, ইনশাল্লাহ বেস্ট একটা এক্সাম হবে। জুওলজি নিয়ে কোনো প্যারা নাই, ভালো একটা এক্সাম হবে। এবং কারো কোনো কোশ্চেন থাকলে আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা যে লিঙ্কটা দেওয়া আছে এখানে যুক্ত হয়ে যাও। কারো কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবা। ওকে স্যার, ফাইনাল টেস্ট এটা দিবেন না মানে বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, আল্লাহ হাফেজ। আর আমারও এক্সাম চলতেছে, এই জন্য আমি তোমাদের জন্য খুব একটা ভিডিও আপলোড দিতে পাই নাই, বাট আমি আমার তরফ থেকে বেস্ট ট্রাই করছি এক্সামের পাশাপাশি যতটুকু সম্ভব, এবং আমিও মাঝখানে অসুস্থ ছিলাম। সো আশা করি তোমাদের সাথে অনেক ভালো একটা জার্নি, এবং নেক্সট ডে অ্যাডমিশন তো আসতেছে। সো আমি তোমাদের সাথে ইনশাল্লাহ সামনে যা যা দরকার সমস্ত গাইডলাইন ভিডিও তোমরা অ্যাডমিশন স্পেস থেকে পাবা, বা কিভাবে শুরু করতে হবে, বা কিভাবে কি করতে হবে, ম্যাথ কিভাবে প্রিপারেশন নিবা, বা এই সামনে তোমাদের ম্যাথ এক্সাম আসছে, সবকিছুই পেয়ে যাবে অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে। তো সবাই অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজটা ফলো দিয়ে রাখো, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা, নামাজ কালাম পড়ে এক্সাম দিতে যেও, এবং মা বাবার দোয়া নিয়ে যেও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।